গুড মর্নিং ক্লাস। আজ থেকে তোমাদের বাংলাতে ম্যাথের ক্লাস শুরু হতে চলেছে। তো তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আছে, ডাব্লিউবিপি, কেপি এর, এসআই কনস্টেবল, তারপর ডাব্লিউবি এসএসসি এর অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, তো প্রত্যেকটা এক্সামের যে সিলেবাস আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এই ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। তো সবার প্রথমে ম্যাথে আমরা অ্যারিথমেটিকের যে টপিকটা আছে সেটা কমপ্লিট করব। তারপর তোমাদের ডাব্লিউপি বা কেপি এক্সামে অ্যাডভান্স পোর্শন থেকে, অ্যাডভান্সের যে পোর্শন থেকে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করব। তো ক্লাসগুলো কিন্তু লেন্দি হবে। লেন্দি হওয়ার অর্থ প্রত্যেকটা ক্লাসে তোমাদের 30 থেকে 35টা করে কোশ্চেন কভার করানো হবে প্রত্যেকটা টপিকের উপরে। যেমন আজকে তোমাদের ফার্স্ট দিনের ফার্স্ট ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো রেশিও অ্যান্ড প্রপোর্শন। নেক্সট দিন আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের আরো একটা ক্লাস লাগবে, অর্থাৎ দুটো ক্লাসে আমরা কমপ্লিট করব। তারপর আমরা শুরু করব পার্সেন্টেজ। তো শুরু করছি আজকের টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো রেশিও ব্যাপারে আইডিয়া আশা করি প্রত্যেকেরই অল্প আর্ধেক আছে। তো রেশিও কি? রেশিও হলো দুটো সমজাতীয় রাশির একটি অন্যটির তুলনায় কত গুণ বা কত ভাগ, সেই তুলনাকে দুটো রাশির দ্বারা অনুপাত আকারে কিন্তু সেটাকে লেখা হয়। তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি রেশিও। এই রেশিওর মধ্যে কিছু কিছু টার্ম আছে, সেগুলোর থেকে কোশ্চেন আছে, সেই টার্মগুলো আমাদের জানা অবশ্যই দরকার। যেমন বাংলাতে বলা হয় সাম্যানুপাত, আর একটা হলো কি বৈষম্য অনুপাত, অর্থাৎ ইংলিশে বললে তাকে বলবো রেশিও অফ ইকুয়ালিটি। রেশিও অফ ইকুয়ালিটি এবং রেশিও অফ ইনইকুয়ালিটি। রেশিও অফ ইনইকুয়ালিটি। তো রেশিও অফ ইকুয়ালিটি অর্থাৎ সাম্যানুপাত কাকে বলা হয় আর বৈষম্যানুপাত কাকে বলা হয়। তো ধরো দুটো সংখ্যাই সেম, একটা পি আর একটা পি, দুটো পি, এদের যদি অনুপাত বার করতে বলি তাহলে পি ইস টু পি হবে। অর্থাৎ এখানে দুধারেই অনুপাতের দুধারেই সেম সংখ্যা, তাই কেটে যাচ্ছে, কেটে গিয়ে হচ্ছে কি 1:1। একে আমরা বলবো কি সাম্যানুপাত। সাম্যানুপাতের রেশিও সবসময় কি হবে? সবসময় কিন্তু 1:1 হবে। যদি কোনো নাম্বার দ্বারা এক্সাম্পল দিই, ধরো 5:5, তো 5 কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হচ্ছে 1:1। একে আমরা বলবো রেশিও অফ ইকুয়ালিটি। আর রেশিও অফ ইনইকুয়ালিটির উদাহরণ তোমরা ধরতে পারো যে একটা সংখ্যা পি আর একটা সংখ্যা কিউ, দুটো আলাদা আলাদা সংখ্যা, তো তাদের রেশিওকে আমরা বলবো কি রেশিও অফ ইনইকুয়ালিটি। যেমন এক্সাম্পল হিসাবে 3 এবং 4, এদের যদি আমরা রেশিও বার করি তো 3:4 হবে রেশিও অফ ইনইকুয়ালিটি, অর্থাৎ একে বলবো বৈষম্যানুপাত। এবার নেক্সট টার্ম হলো গুরু অনুপাত এবং লঘু অনুপাত। ইংলিশে বললে বলবো রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি অ্যান্ড রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। তো গুরু অনুপাত আর লঘু অনুপাত এগুলো সবকিছুই আমরা কিন্তু ক্লাস 7-8 এর যে টপিক সেগুলো আমরা এখানে রিভিশন করছি। তো গুরু অনুপাত লঘু অনুপাত কাকে বলা হয়? যখন, আচ্ছা, তার আগে দেখো কোন রেশিওর সামনে যে পদটা থাকে তাকে কি বলা হয়। অর্থাৎ এই যে 3:4 রেশিওটা আমি এখানে নিয়েছি, এখানে সামনে প্রথম যে পদটা একে আমরা বলবো কি পূর্ব পদ। একে আমরা বলবো পূর্ব পদ। এবং লাস্টে যে পদটা থাকে তাকে আমরা বলবো শেষ পদ বা উত্তর পদ। উত্তর পদ বা শেষ পদ। তো এই পূর্ব পদ যদি উত্তর পদের থেকে বড় হয়, পূর্ব পদ পূর্ব পদ যদি উত্তর পদের থেকে বড় হয়, পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ যদি হয়, অর্থাৎ পূর্ব পদ যদি উত্তর পদের থেকে বড় হয়, তখন সেই প্রকার অনুপাতকে আমরা কি বলবো? আমরা বলবো গুরু অনুপাত। একে আমরা বলবো গুরু অনুপাত। আর পূর্ব পদ যদি উত্তর পদের থেকে ছোট হয়, লিখে রাখবে পূর্ব পদ লেস দেন উত্তর পদ। পূর্ব পদ যদি উত্তর পদের থেকে ছোট হয় তাহলে সেই প্রকার অনুপাতকে আমরা কি বলবো? আমরা বলবো লঘু অনুপাত। লঘু অনুপাত। এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে এক্সাম্পল দেখে নাও। যেমন ধরো 7:4, 7:4, 7 4-এর থেকে বড়, তো পূর্ব পদ 4-এর থেকে বড়, তাই এই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত।
আর লঘু অনুপাতের এক্সাম্পল উল্টো হিসেবে ধরে নাও এখানে, অর্থাৎ 4:7 যদি লিখি তাহলে এখানে দেখতে পাচ্ছ 4 কিন্তু 7-এর থেকে ছোট, সুতরাং 4:7 হলো একটা লঘু অনুপাতের উদাহরণ। এখান থেকে কোশ্চেন যেটা দেবে সেটা দেবে ইনভার্স রেশিও কাকে বলে, অর্থাৎ ব্যস্তানুপাত কাকে বলা হয় বা ব্যস্তানুপাতকে বিপরীত অনুপাত বলে, কম্পাউন্ড রেশিও অর্থাৎ যৌগিক বা মিশ্র অনুপাত কাকে বলে, ডুপ্লিকেট, সাবডুপ্লিকেট, ট্রিপ্লিকেট, সাবট্রিপ্লিকেট, এই 6টা থেকে মেইনলি কোশ্চেন আসে। তো আমরা সবার প্রথম আমরা জানবো যে ইনভার্স রেশিও কি, ইনভার্স রেশিও কাকে বলে। ইনভার্স রেশিও বাংলাতে বলা হয় ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত কাকে বলে। ধরো সংখ্যা থাকলো এ এবং বি এর ইনভার্স রেশিও বার করতে বললো হয়তো, তো ইনভার্স রেশিওকে আমি শর্টে যদি আই আর লিখি, আই ফর ইনভার্স, আর ফর রেশিও, তাহলে এ বি এর ইনভার্স রেশিও কিভাবে আমরা লিখতে পারি, তো এ বি এর ইনভার্স রেশিও কে আমরা লিখবো 1/a is to 1/b, 1/a is to 1/b। এবার 1/a আকারে বা ভগ্নাংশ আকারে কিন্তু কখনোই আমরা রেশিওকে রাখতে পারি না, সুতরাং এটাকে আমরা কি করব, কোনাকুনি গুণ করব বা এ বি এর এলসিএম নেব। এ বি এর এলসিএম দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কোনাকুনি গুণ করলেও হয়ে যায়, মানে বিটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে গুণ করলে, তো এখানে রেশিও হয়ে যাবে b:a, এই একভাবে করা যায়। দ্বিতীয় আরেকটা করা যায়, এই এ এবং বি এর এলসিএম নাও, তো এ বি এর এলসিএম নিলে হবে কি এ বি, তো এ বি এখানেও গুণ করো, এ বি এখানেও গুণ করো, গুণ করলে দেখছো এখানেও এ বি কে গুণ করো, তো এখানে বি বি কেটে গেল, এখানে এ এ কেটে গেল, তো এখান থেকে রেশিও থাকলো b:a। তো যখন দুটো সংখ্যার ব্যস্তানুপাত বার করতে বলবে, ইনভার্স রেশিও বার করতে বলবে, তখন সরাসরি কোনাকুনি গুণ করে দেবে, ঝামেলা মিটে যাবে। কিন্তু যখন 3টে রেশিও বা 4টে রেশিওর ব্যস্তানুপাত বার করতে যাবে, তখন সব থেকে বেস্ট মেথড হলো এলসিএম বার করে নাও, নিচে হরে যে সংখ্যাগুলো আছে সেই এলসিএম দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও, ইনভার্স রেশিও বার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি ইনভার্স রেশিও কি। নেক্সট যে টার্মটা সেটা হলো কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও, আচ্ছা কম্পাউন্ড রেশিওকে বাংলাতে কি বলবো, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। তো এখানেও কোশ্চেন দিয়ে দেবে যে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করার জন্য কোশ্চেন দেবে a:b, c:d, e:f, এর কম্পাউন্ড রেশিও বার করো। তো এর কম্পাউন্ড রেশিও কিভাবে বার করবে, তো কম্পাউন্ড রেশিওকে আমি যদি শর্ট ফর্মে সি আর লিখি, তো দেখো এখানে প্রথম পদ যেগুলো আছে, তো প্রথম পদ কোনটা কোনটা, এ হলো প্রথম পদ, সি হলো প্রথম পদ, ই হলো প্রথম পদ, তো প্রথম পদগুলোকে গুণ আকারে লেখো, অর্থাৎ এ ইন্টু সি ইন্টু ই। তারপর দ্বিতীয় পদ কোনটা, দ্বিতীয় পদ এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, দ্বিতীয় পদ হলো বি, দ্বিতীয় পদ ডি, দ্বিতীয় পদ এই রেশিওতে এফ। তো দ্বিতীয় পদগুলোকে একসাথে গুণ আকারে লেখো বি ইন্টু ডি ইন্টু এফ, দুটোকে রেশিও করে দাও, তো এটাই হয়ে যাবে এ ইন্টু সি ইন্টু ই রেশিও বি ইন্টু ডি ইন্টু এফ। গুণ তুলে দিয়ে তোমরা ডাইরেক্টলি এইভাবে লিখতে পারো এ সি ই রেশিও বি ডি এফ। তো এটা হয়ে যাবে কম্পাউন্ড রেশিও a is to b, b is to c, e is to f এর কম্পাউন্ড রেশিও হয়ে যাবে ace is to bdf। আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি তোমাদের, ধরো এখানে রেশিও থাকলো যে কোনো একটা সংখ্যার a is to b এর ভ্যালু থাকলো ধরো 3:4, তো a is to b এর অর্থই, অনুপাতের অর্থই কিন্তু ভাগ, অর্থাৎ a is to b কে আমরা a/b আকারে লিখতে পারি, ইকুয়াল টু এখানে 3/4 আকারে লিখতে পারি। সুতরাং এখানে মিশ্র যে অনুপাতটা আমি বার করেছি, যৌগিক অনুপাত ACE/BDE, তো একে আমরা এইভাবেও লিখতে পারি ACE/BDF,
ই বাই বি ডি এফ এই আকারেও কিন্তু আমরা অনুপাতকে লিখতে পারি। তাহলে ইনভার্স রেশিও কি জেনে নিলাম, যৌগিক অনুপাত কম্পাউন্ড রেশিও কি আমরা জেনে নিলাম। নেক্সট আমরা জানবো যে ডুপ্লিকেট রেশিও সাব ডুপ্লিকেট রেশিও কাকে বলে। ডুপ্লিকেট রেশিও আরেকটা জানবো সাব ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও এবং সাব ডুপ্লিকেট রেশিও কাকে বলে। ডুপ্লিকেট রেশিও বা সাব ডুপ্লিকেট রেশিও, তো ডুপ্লিকেট রেশিও বা সাব ডুপ্লিকেট রেশিও এটা মনে রাখবে স্কোয়ার এবং বর্গমূলের সাথে সম্পর্কিত। তো ডুপ্লিকেট রেশিওতে এক্সাম্পল হিসেবে ধরো তোমাদের এখানে কোশ্চেন দেবে যে এ ইজ টু বি এর ডুপ্লিকেট রেশিও কি হবে সেটা বার করো। তো ডুপ্লিকেট রেশিওকে আমি যদি ডি আর দ্বারা যদি আমরা ডিনোট করি তাহলে দেখো এখান থেকে ডুপ্লিকেট এ বি এর ডুপ্লিকেট রেশিও কি হবে, জাস্ট স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার ইজ টু বি এর স্কোয়ার। ডুপ্লিকেট রেশিও কি হবে, ডুপ্লিকেট রেশিওতে বর্গ হয়ে যাবে অর্থাৎ এ এর স্কোয়ার ইজ টু বি এর স্কোয়ার। একইভাবে সাব ডুপ্লিকেট রেশিওতে এ ইজ টু বি এর সাব ডুপ্লিকেট রেশিও বার করতে বললো, ধরো এস ডি আর লিখলাম সাব ডুপ্লিকেট রেশিও। তো সাব এস এ ইজ টু বি এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে, জাস্ট বর্গমূল হয়ে যাবে অর্থাৎ এ এর বর্গমূল ইজ টু বি এর বর্গমূল। তাহলে ডুপ্লিকেট রেশিও বললে স্কয়ার হয়ে যাবে, সাব ডুপ্লিকেট রেশিও বললে কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। এছাড়া আরো দুটো টার্ম আছে, একটা হলো ট্রিপ্লিকেট রেশিও আর একটা হলো সাব ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও এবং আরেকটা হলো সাব ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিওতে কি হবে, ট্রিপ্লিকেট রেশিওতে ঘন হয়ে যাবে অর্থাৎ পাওয়ার চলে আসবে কি, পাওয়ার চলে আসবে কিউব, অর্থাৎ এ ইজ টু বি এর যদি ট্রিপ্লিকেট রেশিও বার করতে বলে তাহলে কি হবে, এর কিউব ইজ টু বি এর কিউব, এর কিউব ইজ টু বি এর কিউব। একইভাবে যদি সাব ট্রিপ্লিকেট রেশিও বার করতে বলে এ ইজ টু বি এর সাব ট্রিপ্লিকেট রেশিও, এস টি আর মানে সাব ট্রিপ্লিকেট রেশিও যদি বার করতে বলে তখন এর ঘনমূল ইজ টু বি এর ঘনমূল, এর ঘনমূল ইজ টু বি এর ঘনমূল। তাহলে এখানে ছটা টার্ম শেখালাম কি কি, ইনভার্স রেশিও কিভাবে বার করতে হয়, কম্পাউন্ড রেশিও কিভাবে বার করতে হয়, ডুপ্লিকেট রেশিও, সাব ডুপ্লিকেট রেশিও, ট্রিপ্লিকেট রেশিও, সাব ট্রিপ্লিকেট রেশিও। এ গেল রেশিওর টোটাল টপিক এখানে কমপ্লিট হলো। এবার এর উপরে যে সমস্ত টাইপের কোশ্চেন আসে সেগুলো আমি রেখেছি, তো সেই টাইপের কোশ্চেন আমরা দেখবো। তার আগে প্রপোর্শনের ব্যাপারে একটু আমরা আলোচনা করে নেব। তো নেক্সট টপিক হলো প্রপোর্শন। প্রপোর্শন থেকে মূলত তিনটে টাইপের কোশ্চেন দেয়, একটা হলো মিন প্রপোর্শন, একটা দেয় থার্ড প্রপোর্শন আর একটা দেয় ফোর্থ প্রপোর্শন। তো সবার প্রথমে আমরা দেখব যে মিন প্রপোর্শন কাকে বলে। মিন প্রপোর্শন, আচ্ছা প্রপোর্শনের বাংলা অর্থ হলো সমানুপাত। মিন প্রপোর্শন, আচ্ছা প্রপোর্শনটা কি, ধরো এ ইজ টু বি আরেকটা ধরো সি ইজ টু ডি, এই দুটো সমানুপাত তখন হবে যখন এদের মাঝখানে সিম্বল এরকম থাকবে। এটাকে আমরা বলবো কি প্রপোর্শনের সিম্বল। এই যে গোলের মধ্যে আমি এটা দিলাম এটাকে আমরা বলবো প্রপোর্শনের সিম্বল। অনেক সময় প্রপোর্শনের সিম্বল না দিয়ে এটাকে হটিয়ে অনেক সময় ইকুয়াল টু দিয়ে দিতে পারে, তো দুটোরই অর্থ কিন্তু সেম। তো প্রপোর্শনকে আমরা এইভাবে লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার কোনাকুনি গুণ করতে পারি এখান থেকে আমরা এ ডি ইকুয়াল টু বি সি, এ ডি ইকুয়াল টু বি সি। যদি এখানে বলে যায় যে রেশিও এ ইজ টু বি এবং সি ইজ টু ডি দুটো প্রপোর্শনে আছে তখন আমরা এইভাবে লিখতে পারি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, কোনাকুনি গুণ করে এ ডি ইকুয়াল টু বি সি। এবার দেখো এখান থেকে মিন প্রপোর্শন বার করার জন্য এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে, সাপোজ দিল হয়তো যে
এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এর মিন প্রপোর্শন কি হবে সেটা বার করো। মিন প্রপোর্শনকে বাংলাতে বলা হয় মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বাংলা টার্মের পাশাপাশি ইংলিশ টার্মটাও খেয়াল রাখবে। তো এক্স ওয়াই এর মধ্য সমানুপাতি কিভাবে বার করতে হয়, তো দেখো এখান থেকে এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি বার করার একটা সূত্র আছে, ফর্মুলা তো বলেই দেবো, ফর্মুলা এখান থেকেই চলে আসবে। ম্যাক্সিমাম টিচার দেখেছি ডাইরেক্টলি ফর্মুলা মুখস্থ করায়। তো দেখো ফর্মুলাটা কিভাবে আসে, তো আমি ধরে নিচ্ছি যে এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি যদি এ হয়, আমি ধরে নিলাম মধ্য সমানুপাতি এক্স এবং ওয়াই এর মধ্য সমানুপাতি হলো এ, তাহলে আমি এখানে থেকে লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু এ বাই ওয়াই। এইভাবে আমি লিখতে পারি, কারণ মিডিল টার্ম আমি ধরে নিয়েছি মধ্য সমানুপাতি কি, মধ্য সমানুপাতি হলো এ। তো এখান থেকে এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হচ্ছে এর স্কোয়ার সমান সমান কি এক্স ওয়াই, এর ভ্যালু আমার বার করতে বলেছে, তো স্কোয়ার এই সমানে ডান সাইডে চলে আসলে হয়ে যাবে বর্গমূল, তো এ ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই। তাই যখনই কোনো দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বার করতে বলে, তোমরা অন্যান্য টিচারের কাছে যদি পড়ে থাকো সেখানে শুনে থাকবে ডাইরেক্টলি কি বলে, যে সংখ্যা দুটোকে গুণ করে বর্গমূল করতে। তো এখান থেকে এক্সাম্পল হিসাবে আমি 9 এবং 16, 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত বার করো। তো ডাইরেক্টলি আমরা যখন প্র্যাকটিস বাড়িতে করব তখন এইভাবে প্র্যাকটিস করব যে 9 এর এবং 16 এর মধ্য সমানুপাতি আমি ধরে নিচ্ছি x, তো 9 বাই x সমান সমান x বাই কত 16, তো x x গুণ করলে হচ্ছে x স্কয়ার সমান সমান 9 ইন্টু 16। আচ্ছা 9 16 গুণ করার কোনো দরকার নেই, কারণ আমার বর্গমূল করতে হবে আমি জানি। তো এখান থেকে x ইকুয়াল টু রুট ওভার 9 ইন্টু 16, 9 থেকে 9 কে বর্গমূল করলে 3 আর 16 কে বর্গমূল করলে 4, 3 এ 4 এ কত হচ্ছে 12। তো এতটা স্টেপ এক্সাম হলে করার কোনো দরকার নেই, এটা জাস্ট বাড়িতে প্র্যাকটিস করার জন্য। এক্সাম হলে কি করতে হবে, যখনই মিন প্রপোর্শন বার করতে বলবে প্র্যাকটিস লেভেল এতটাই থাকতে হবে, ডাইরেক্টলি দেখে 9 আর 16, আচ্ছা 9 ইন্টু 16 এর বর্গমূল জাস্ট এইটুকু, 9 এর বর্গমূল করলে 3, 16 এর বর্গমূল করলে 4, আর থার্ড লাইন 3 এ 4 এ 12 লেখার দরকার নেই, মুখে গুণ করবে 3 এ 4 এ 12, অ্যান্সার মার্কিং করবে, নেক্সট কোশ্চেন চলে যাবে। তো মিন প্রপোর্শন কিভাবে বার করতে হয় আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখবো আমরা তৃতীয় সমানুপাতি অর্থাৎ থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। এখানেও অনেক টিচার আমি দেখেছি এই সূত্র ফর্মুলা মুখস্থ করায়, তো ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে দেখো থার্ড প্রপোর্শনে কিভাবে বার করবে, থার্ড প্রপোর্শনের কোশ্চেন এইভাবেই থাকবে যে এক্স ও ওয়াই এর থার্ড প্রপোর্শন বার করো, এক্স ও ওয়াই এর তৃতীয় সমানুপাতি। তো আমি ধরে নিচ্ছি এক্স এবং ওয়াই এর তৃতীয় সমানুপাতি হলো কত, তৃতীয় সমানুপাতি হলো এ, আমি ধরে নিলাম। তো দেখো কিভাবে বার করবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এ, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এ। এখানে এ এর মান তোমাদের বার করতে হবে, তো কোনাকুনি এখানেও গুণ করো, এ এক্স সমান কি হচ্ছে ওয়াই এর স্কোয়ার, এ সমান ওয়াই এর স্কোয়ার বাই এক্স। এখান থেকেও একটা এক্সাম্পল দেখে নাও। চার ও ছয়ের থার্ড প্রপোর্শন বার করো, তৃতীয় সমানুপাতি। কিভাবে বার করবে, 4 এবং 6 থার্ড সমানুপাতি ধরে নিলে 4 এবং 6 থার্ড সমানুপাতি x, তো এখান থেকে 4/6 ইকুয়াল টু 6/x, কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি করে নাও। এখানে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 2 6, এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 2 6,
কোনাগুনি গুণ করলে x সমান 3 3 9 হয়ে যাবে কি তৃতীয় সমানুপাতি। তাহলে থার্ড প্রপোর্শন ক্লিয়ার হলো। এবার নেক্সট দেখব আমরা ফোর্থ প্রপোর্শন চতুর্থ সমানুপাতি। ফোর্থ প্রপোর্শন অর্থাৎ চতুর্থ সমানুপাতি। ফোর্থ প্রপোর্শনের এখানে তিনটে রেশিও বলে দেবে। ধরো বলে দিল x ইজ টু এক্স ওয়াই এবং জেড এর চতুর্থ সমানুপাতি কি হবে সেটা বার করো। তো ধরে নিলে চতুর্থ সমানুপাতি হলো a। তো কিভাবে বার করবে? এখানেও অনেক টিচার সূত্র মুখস্থ করায়, সূত্র মুখস্থ করার দরকার নেই, জাস্ট টেকনিক দেখে নাও। এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই এ। কিভাবে সূত্র আসছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই এ, এর মান বার করতে হবে। তো এখান থেকে কোনাগুনি গুণ করো, গুণ করলে হচ্ছে এ এক্স সমান সমান হচ্ছে জেড ওয়াই। এখানে এ কে সমানের বাম সাইডে রাখো, কারণ এর ভ্যালু আমাদের বার করতে হবে, অর্থাৎ জেড ওয়াই বাই হয়ে যাচ্ছে কি এক্স। একইভাবে এখান থেকে চতুর্থ সমানুপাতি যদি বার করতে বলে, র্যান্ডম একটা নম্বর আমি নিয়ে নিচ্ছি যে 3, 9 এবং 16 এর চতুর্থ সমানুপাতি বার করো। তো আমি ধরে নিচ্ছি এদের চতুর্থ সমানুপাতি হলো এক্স, চতুর্থ সমানুপাতি ধরে নিলাম এক্স। তো এখান থেকে বার করছি, দেখো 3/9 ইকুয়াল টু 16 বাই এক্স। এখানে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 3 9, চতুর্থ সমানুপাতি হয়ে যাচ্ছে x সমান 16 ইন্টু 3, 3 16 কত 48, 3 16 48। আশা করি বোঝাতে পেরেছি। ফোর্থ প্রপোর্শন, থার্ড প্রপোর্শন এবং মিন প্রপোর্শন, সব থেকে ইম্পর্টেন্ট হলো কিন্তু মিন প্রপোর্শন, বহুবার এক্সামে দিয়েছে, এবং এর পাশাপাশি থার্ড প্রপোর্শন এবং ফোর্থ প্রপোর্শন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। লাস্ট যেটা বোঝানোর আছে সেটা হলো যে তোমাদের রেশিও আলাদা আলাদা ভাবে দিয়ে দেবে। এরকম কোশ্চেন দেখেছো যে a is to b একটা ভ্যালু দিয়ে দিল, b is to c এর একটা ভ্যালু দিল, c is to d এর একটা ভ্যালু দিল, দিয়ে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে a is to b is to c is to d। দুটো মেথড দেখাবো, দুটো মেথডই কিন্তু সব থেকে বেস্ট মেথড। যে যেটা অ্যাপ্লাই করবে, মানে যে যেটা যার যেটা পছন্দ সে সেটা অ্যাপ্লাই করবে। ধরো এখানে রেশিও দেওয়া থাকলো a is to b এর রেশিও দিয়ে দিল 2:3, 2:3, b is to c এর রেশিও। আচ্ছা, অনেক সময় অপশানে কিন্তু ঘুরিয়ে দেয় ভুল করার জন্য, c is to b এর রেশিও দিয়ে দেবে। সুতরাং না দেখে ডাইরেক্টলি লিখবে না, যদি c is to b রেশিও থাকে জাস্ট সেটাকে উল্টে নেবে, অর্থাৎ b is to c। সাপোজ ধরো এখানে তোমাদের থাকলো c is to b এর রেশিও, c is to b রেশিও সাপোজ থাকলো যে 5:4, 5:4 থাকলো। তো আমাকে এই প্যাটার্নে লিখতে গেলে, মানে যে ফর্মুলাটা বা যে প্রসেসটা দেখাচ্ছে সেই প্রসেসে লিখতে গেলে আমাকে কি করতে হবে, প্রথম রেশিওর যে লাস্ট, মানে প্রথম রেশিওর শেষ পদ, উত্তর পদ যেটা, সেটাকে পরের রেশিও লেখার সময় সেই বিটাকে আমার প্রথম পদে লিখতে হবে। তো এখানে পরের যে রেশিওটা দেওয়া আছে সেটা c is to b দেওয়া আছে, সেটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে কি সেই হিসাবে b is to c। তো যেই আমি b is to c একে কনভার্ট করব, এদিকেও রেশিও কিন্তু 5:4 থেকে চেঞ্জ হয়ে যাবে 4:5। তো এখানে আমি ডাইরেক্টলি লিখব b is to c সমান 4:5, 4:5। আরেকটা রেশিও c is to d সমান সমান 6:7, 6:7। এবার বার করতে বলবে যে a is to b is to c is to d এর ভ্যালু কত। a is to b is to c is to d এর ভ্যালু কত, কিভাবে বার করবে? ফার্স্ট মেথড দেখো, যে সবার প্রথমে বাম সাইডে লম্বালম্বি ভাবে যে সংখ্যাগুলো আছে, যখন চারটে রেশিওর বার করতে বলছে a is to b is to 3 c is to d, কটা রেশিও? চারটে রেশিও। যখন চারটে রেশিও বার করতে বলবে তো তিনটের করে গুণ হবে, অর্থাৎ 2, 4 এবং 6 এই লম্বালম্বি ভাবে যে সংখ্যাগুলো আছে এগুলোকে এর নিচে
গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ 2 ইন্টু 4 ইন্টু 6। গুণ করেও লিখতে পারো বা গুণ না করে এইভাবে গুণ আকারে লিখতে পারো। গুণ আকারে লেখার কারণ হলো পরবর্তীতে যদি কাটাকুটি যায় রেশিওতে তো ডাইরেক্টলি আগে কাটাকুটি করে নিতে পারবো, তারপরে আমরা গুণ করে লিখবো। এবার যখন আমাদের এইটুকু লেখা কমপ্লিট হলো, তো প্রথম সংখ্যা যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দেবো, সেটাকে কেটে দেবো। এবার পরের যে সংখ্যাগুলো আছে সেই পরের তিনটে সংখ্যাকে আমরা গুণ আকারে লিখবো। তো পরের তিনটে সংখ্যা কি কি থাকছে? 4, 6। এবার এর নিচে আর কোনো সংখ্যা নেই, তো এবার আমরা ডান সাইডের কলামে চলে যাব। ডান সাইডের কলামে প্রথম সংখ্যা কি আছে? 3। তো এই তিনটে সংখ্যাকে গুণ আকারে আমরা বি এর জায়গায় লিখবো, অর্থাৎ 4 ইন্টু 6 ইন্টু 3 রেশিও। আবার একইভাবে একই প্রসেসে যখন বিটাকে লেখা হয়ে গেল, তো 4টাকে আমি কেটে দিলাম। এবার পরবর্তী তিনটে সংখ্যা 6, 3 এবং 5, তো এই তিনটেকে গুণ আকারে আমরা সি এর ঘরে লিখব, 6 ইন্টু 3 ইন্টু 5 ইজ টু। একইভাবে যখন সি লেখা হয়ে গেল তো 6 কেটে গেল, তো লাস্টের রোয়ে যে তিনটে সংখ্যা সেই তিনটে সংখ্যাকে গুণ করে আমি ডি এর ঘরে লিখবো, অর্থাৎ 3:5:7। এটা হলো সব থেকে বেস্ট মেথড, যে মেথডটা এক্ষুনি তোমরা শিখলে। এবার এখান থেকে দেখো কমন কোনো সংখ্যা আছে কিনা। 2 দিয়ে কাটছে না, 3 3 3, আচ্ছা 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যা কাটছে। 3 কাটলো, 3 কাটলো, এখানে 3 কাটলো, এখানে 3 দিয়ে কাটলে 3 2 6। আর কোনো সংখ্যা কাটাকুটি যাচ্ছে না। এবার ডাইরেক্টলি গুণ করে লেখো, 4 দুগুণ 8, 8 দুগুণ কত হচ্ছে 16 ইজ টু 4 6 24, 5 6 30 আর এদিকে 35। 16 ইজ টু 24 ইজ টু 30 ইজ টু 35। আচ্ছা, অনেক সময় এখান থেকে তোমাদের জানতে চাই যে এ ইজ টু সি এর রেশিও বা এ ইজ টু ডি এর রেশিও কি হবে। তো এখানে এইটুকু বার করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এর রেশিও কত, এর ভ্যালু কত পেয়েছো, এর ভ্যালু 16, তো এখানে লেখো 16। ডি এর ভ্যালু কত পেলে, ডি এর ভ্যালু পেলে 35, তো এখানে ডি এর জায়গায় লেখো 35। 16 ইজ টু 35। এর মধ্যে দেখো যে কোনো কমন ফ্যাক্টর আছে কিনা, থাকলে কাটাকুটি করবে, না হলে অ্যান্সার হবে 16 ইজ টু 35। এবার এখান থেকে সেকেন্ড মেথড যেটা আসে সেই মেথডটা এখান থেকে দেখো। সেকেন্ড মেথডে এখানে সংখ্যা যেগুলো ছিল একটুখানি আমি লিখে নিই। এ ইজ টু বি এর রেশিও ছিল 2:3, বি সি এর রেশিও ছিল 4:5, 4:5, আর সি এবং ডি এর রেশিও 6:7। সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথডে এখান থেকেও আমরা এ বি সি ডি এর রেশিও ইজিলি পাবো। ভালোভাবে খেয়াল করবে, সেকেন্ড মেথড লেখার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আছে, কিভাবে লিখছি সেই লেখাটা ভালোভাবে খেয়াল করবে। এ এবং বি এর রেশিও 2:3, তো এ এর ঘরে 2, বি এর ঘরে আমি লিখছি 3। তারপর বি ইজ টু সি এর রেশিও কি আছে 4:5। এবার 2 আর 3 যে লাইনে লিখেছি সেই লাইনে না লিখে নিচের লাইনে চলে আসলাম, এবং নিচের লাইনে বি ইজ টু সি এর রেশিও 4:5, আমি বি এর ঘরে 4 আর সি এর ঘরে লিখছি কি, সি এর ঘরে লিখছি 5। একইভাবে সি ইজ টু ডি এর রেশিও লেখার সময় কি করছি, এই 4 আর 5 যে লাইনে লিখেছি সেই লাইনের নিচে লাইনে চলে আসবো, এবং সি এর ঘরে লিখবো 6 আর ডি এর ঘরে লিখবো কত 7। লিখে নিলাম, যেটুকু লেখা যে দেওয়া আছে ডাটা সেগুলো লিখে নিলাম। এবার বাকি যে শূন্যস্থানগুলো, শূন্যস্থান বলতে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা ফাঁকা জায়গা, সেকেন্ড লাইনে এখানে, এখানে, এবং থার্ড লাইনে এখানে এবং এখানে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোকে আমার পূরণ করতে হবে। তো ফাঁকা জায়গাগুলো কিভাবে ফিল আপ করছি ভালোভাবে খেয়াল করো। প্রথমে ফার্স্ট রো দিকে খেয়াল করো। ফার্স্ট রো এর এখানে এ এর জায়গায় 2 আছে, বি এর জায়গায় 3 আছে, সি আর ডি ফাঁকা আছে। তো সি আর ডি এর আগের দিকে এখান থেকে তাকাও, তাকালে কোন সংখ্যা দেখতে পাচ্ছ, ফাঁকা জায়গার আগের দিকে তাকাচ্ছ, তাকালে কোন সংখ্যা দেখতে পাচ্ছ 3। তো 3 দেখতে পাচ্ছ, একদম অ্যাজ ইট ইজ এখানেও 3 বসাও, এখানেও 3 বসাও। একইভাবে সেকেন্ড লাইনে এই যে ফাঁকা শূন্যস্থান আছে এখান থেকে পরবর্তী সংখ্যার দিকে তাকাও, কত সংখ্যা দেখতে পাচ্ছ, 4 দেখতে পাচ্ছ, তো এই শূন্যস্থানে এখানে বসাও 4। একইভাবে এই শূন্যস্থানে সেকেন্ড লাইনের লাস্ট যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে থেকে তাকাও, তার কাছাকাছি সংখ্যা কি দেখতে পাচ্ছ, কাছাকাছি সংখ্যা দেখতে পাচ্ছ 5, তো এখানে এই শূন্যস্থানে বসাবে 5। একইভাবে এখানে এই লাস্ট লাইনের শূন্যস্থানে এখানে
এখান থেকেও কাছাকাছি সংখ্যা দেখতে পাচ্ছ, কত কাছাকাছি সংখ্যা দেখতে পাচ্ছ 6, তো এখানে বসাও 6, এখানেও বসাও 6। আশা করি কিভাবে ফিল আপ করতে হয় বোঝাতে পেরেছি। এবার সিম্পলি কি করতে হবে, সিম্পলি গুণ করতে হবে। তার আগে দেখে নাও যে কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে 3 কাটছে, 3 কাটছে। আচ্ছা, কাটাকুটি কি হবে, এই প্রত্যেকটা কলাম বরাবর হবে, প্রত্যেকটা কলাম বরাবর কিন্তু হবে কাটাকুটি, কোনো রো বরাবর কিন্তু কাটাকুটি হবে না। তো এখান থেকে 3 কাটলো, এখান থেকে 3 কাটলো, এখান থেকেও 3 কাটলো, এখান থেকে 6 3 দিয়ে কাটলে থাকছে কত, 6 কে 2 থাকছে। আর কোনো কাটাকুটি যাচ্ছে না। এবার প্রত্যেকটা রো বরাবর গুণ করে লেখো, অর্থাৎ 4 দুগুণ 8, 8 দুগুণ কত হচ্ছে 16 ইজ টু 4 6 কত হচ্ছে 24 ইজ টু 5 6 কত হচ্ছে 30 ইজ টু 5 7 কত 35। তো এই বেরিয়ে আসলো a ইজ টু b ইজ টু c ইজ টু d এর রেশিও, a ইজ টু b ইজ টু c ইজ টু d। আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল বেসিক এর জানার। এবার আমরা চলে আসব কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন দেখো, এখানে বলছে যে 6 এবং 54 এর মধ্য সমানুপাতি বার করো। 6 এবং 54 এর মিন প্রপোর্শন বার করতে বলছে। মিন প্রপোর্শন কি বলেছি, যে সংখ্যা দুটো থাকবে সংখ্যা দুটোকে গুণ করো, গুণ করে জাস্ট বর্গমূল করে দাও। কি বলেছিলাম যে 6 এবং 54 এর মধ্য সমানুপাতি আমি যদি ধরে নিই, 6 এবং 14 এর মধ্য সমানুপাতি হলো a, আমি মধ্য সমানুপাতি যদি আমি a ধরে নিই, তাহলে এটাকে আমি লিখতে পারি 6/a ইকুয়াল টু a/54। তো এখান থেকে আমি পাবো a এর স্কয়ার সমান 6 ইন্টু 54, এর মান কত হবে √6 ইন্টু 54। একটু আগে দেখিয়ে আসলাম, কিন্তু এক্সাম হলে এত কিছু লেখার দরকার নেই, এটা জাস্ট প্র্যাকটিস এখন করবে। এক্সাম হলে ডাইরেক্টলি লিখবে দুটো সংখ্যার গুণফল, তাকে বর্গমূল করতে হবে। এবার এখান থেকে আমি ভাঙছি, দেখো 6 কে 2 এবং 3 এর গুণফল আকারে, 54 কে আমি ভাঙছি 6 নং 54। তো 6 কে, আচ্ছা এখান থেকে 6 কে আমি অ্যাজ ইট ইজ 6 রেখে দিলাম। 54 কে আমি যদি ভাঙি 6 এবং 9 এর গুণফল আকারে, তাহলে আমরা বর্গমূলের অর্থ কি জানি, বর্গমূলের অর্থ জানি যে বর্গমূলের মধ্যে দুটো সংখ্যার গুণ থাকলে বাইরে বার হবে একটা সংখ্যা। তো বাইরে দুটো 6 এর গুণফল থেকে একটা 6 বার হলো, আর 9 এর বর্গমূল করলে কত হবে 3। তাহলে 3 6 কত হলো, 3 6 18। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। দেখো এখানে কি বলছে, বলছে যে a is to b এর রেশিও, এক্ষুনি দেখালাম a is to b এর রেশিও, b is to c এবং c is to d এ তিনটে রেশিও এখানে দেওয়া আছে। এখানে বার করতে বলেছে a is to d এর রেশিও কত, সেটা এখানে বার করতে বলেছে। জাস্ট একটু আগে আমরা দেখলাম, সেই প্রসেস অ্যাপ্লাই করব। তো এখানে দেখো a is to b এর রেশিও কত বলে দিয়েছে, 3:4। b is to c, b is to c এর রেশিও বলে দিয়েছে 5:7, আর c is to d এর রেশিও বলে দিয়েছে 8:9। তো এখান থেকে আমাদের বার করতে বলেছে কি, বার করতে বলেছে a is to d এর রেশিও কত সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এর ভ্যালু আমি কিভাবে বার করছিলাম, তো এর ভ্যালু প্রথম রো কলাম বরাবর প্রথম যে তিনটে সংখ্যা, অর্থাৎ 3 5 এবং 8, এই তিনটে সংখ্যার গুণফল হয়ে যাবে a এর নিচে। তো এখানে আমি লিখছি 3 × 5 × 8। আর d এর ভ্যালু কি লিখছিলাম, লাস্ট তিনটে সংখ্যার গুণফল, অর্থাৎ 4 7 এবং 9। এখান থেকে দেখে নাও, জাস্ট একটু আগেই আমি এখানে করালাম। দেখো এখানে d এর জায়গায় আমি কি লিখেছি, d এর জায়গায় আমি দেখো লিখেছি 3:5 × 7, অর্থাৎ লাস্ট তিনটে সংখ্যার গুণফল 3 × 5 × 7। আর এর জায়গায় দেখো লিখেছি 2 × 4 × 6, অর্থাৎ প্রথম রো বরাবর যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যার গুণফল। তো এখানে আমি ডাইরেক্টলি সেটাই লিখলাম যে a is to d এর যেহেতু আমার রেশিও এখানে বার করতে বলেছে, তো ডাইরেক্টলি আমি লিখলাম যে 3 × 5 × 8, আর এদিকে লাস্ট কলাম বরাবর আছে 4 7 আর কি 9। কাটাকুটি করো, এখান থেকে 3 দিয়ে কাটছে 3 3 9, 4 দিয়ে কাটলে 4 2 8, আর কোনো কাটাকুটি যাচ্ছে না। তো 5 2 10 আর 3 7 কত হচ্ছে 21, 10:21। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 5:8
8 এর উভয় পদে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? ভালো কোশ্চেন। কি বলছে? বলছে যে 5:8 হলো একটা অনুপাত। 5:8 হলো একটা অনুপাত। এর উভয় পদের সঙ্গে, অনেকে এক্স ধরে করে, এক্স ধরে করার কোনো দরকার নেই, দেখে নাও। যেখানে বলেছে 5:8 উভয় পদের সঙ্গে, এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 3:4 হবে? 3:4 হবে, অর্থাৎ 5-এর সঙ্গেও কিছু যোগ করছে, 8-এর সঙ্গেও কিছু যোগ করছে, যোগ করার ফলে রেশিও চেঞ্জ হয়ে হচ্ছে কত? চেঞ্জ হয়ে হচ্ছে 3:4। এই টাইপের কোশ্চেন যখনই থাকবে তখনই এদের ডিফারেন্স সেম আছে কিনা সেটা খেয়াল করো। তো 3 আর 4 এর ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 1। 5 আর 8 এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স হলো 3। তো দুটোর ডিফারেন্স আলাদা, তো ডিফারেন্সকে সেম করতে হবে। সুতরাং প্রথমটার ডিফারেন্স, প্রথম রেশিওর ডিফারেন্স দিয়ে দ্বিতীয় রেশিওকে গুণ করো, আর দ্বিতীয় রেশিওর ডিফারেন্স দিয়ে প্রথমটাকে গুণ করো। তো 1 দিয়ে গুণ করা না করা একই ব্যাপার। তো এখান থেকে দেখো নতুন যে রেশিও পাচ্ছি 1 দিয়ে গুণ করলে সেমই থাকবে 5:8, আর এখান থেকে পাচ্ছি আমরা 3 3 9 আর 3 4 12। নতুন রেশিও আমরা এখান থেকে পেয়ে গেলাম 5:8 এবং 9:12। দুটোরই দেখো ডিফারেন্স সেম, 12 আর 9 ডিফারেন্স 3 এবং 5 আর 8 এর ডিফারেন্স সেম। তো এবার এখান থেকে দেখো যে 8 থেকে 12 ডিফারেন্স আর 5 থেকে 9 ডিফারেন্স অলরেডি সেম হয়ে গেছে। কত? 8 থেকে 12 ডিফারেন্স 4, 5 থেকে 9 ডিফারেন্সও হয়েছে কত? 4। তো উভয় পদের সঙ্গে কত যোগ করেছি আমরা? 4 যোগ করেছি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 8, 12 এবং 20 এর চতুর্থ সমানুপাতি কিভাবে বার করব? একটু আগেই দেখিয়েছি, আমি এখানে ডাইরেক্টলি বার করে দেখাচ্ছি। 8/12, 20/চতুর্থ সমানুপাতি আমি এক্স ধরে নিলাম। কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 3 4 সরি 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 4 5 20, 2 দিয়ে 12 কে কাটলে 6। এক্স এর ভ্যালু হবে 5 6 কত? 30। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনে চলে আসো। বলছে 2a + 3b = 2a - 3b এর ভ্যালু এখানে দেওয়া আছে। a to b এর ভ্যালু কত সেটাই এখানে বার করতে বলেছে। ইজি কোশ্চেন। এখানে যেটা বলেছে 2a + 3b বাই, রেশিওকে আমরা বাই আকারে লিখতে পারি, শুরুতেই বলেছি 2a - 3b ইকুয়াল টু বলে দিয়েছে 4:3। জাস্ট কি করবে? কোনাকুনি গুণ করো, গুণ করে এখান থেকে তোমরা ডাইরেক্টলি a to b এর রেশিও পেয়ে যাবে। তো এখানে 3 2 6a, 9b, 4 2 8a - 12b, এগুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে হবে কত? 2a, আর b গুলোকে সমানের এক সাইডে নিয়ে আসলে 12 আর 9 যোগ করলে 21b। তো a বাই b সমান রেশিও হচ্ছে 21 কত? 2, যেটা আছে অপশন নাম্বার ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। 6 নম্বর কোশ্চেন বলছে দেখো 4, 14, 19 এবং 59 সংখ্যাগুলোর প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, WBP। এক মিনিট। হ্যাঁ দেখো কি বলছে, 4, 14, 19 এবং 59 এই সংখ্যাগুলির সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? তো আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলির সাথে আমি যোগ করব কত? যোগ করব এক্স। কোন সংখ্যা যোগ করলে? আমি ধরে নিচ্ছি এক্স যোগ করলে। তো আমি যোগ করছি 4 + x বাই 14 + x, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে আমি এক্স যোগ করছি। 19 + x বাই
59 প্লাস এক্স। তো এই যে 4 প্লাস এক্স এবং 14 প্লাস এক্স এর যে অনুপাত আর 19 প্লাস এক্স বাই 59 প্লাস এক্স এর অনুপাত সংখ্যা আমি যদি এক্স প্রত্যেকটার সঙ্গে যোগ করি তাহলে হয়ে যাবে সেটা কি সমানুপাত। তো আমি এটাকে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে কোনাকুনি গুণ করবে না, কোনাকুনি গুণ করার আগে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো যে রুলস আছে সেই কম্পোনেন্ডো ডিভিডেন্ডোর রুলস আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ লবে যে সংখ্যা আছে হর এবং লবের সংখ্যা যোগ করে আমরা লিখব লবে, আর হরের সংখ্যা হর এবং লবের ডিফারেন্স, হরের জায়গায় আমরা লিখব কি হর এবং লবের ডিফারেন্স, আর লবের জায়গায় লিখব হর এবং লবের অ্যাডিশন অর্থাৎ যোগ। অর্থাৎ বলতে চাইছি যে আমি লবে লিখব 4x এবং 14x এর যোগফল। তো 4x এবং 14x যোগ করলে কত হচ্ছে 14 আর 4 যোগ করলে 18, x এবং x যোগ করলে কত হচ্ছে 2x, আর 14x এবং 4x এর ডিফারেন্স কত হবে 14 থেকে 4 বাদ গেলে হবে কত 10, আর x কেটে যাচ্ছে। তো ওপরে আমি যোগ করে লিখলাম আর নিচে আমি বিয়োগ করে লিখলাম। অর্থাৎ বলতে চাইছি যদি থাকে a বাই b, এটাকে আমি লিখলাম কি a প্লাস b, এটাকে আমি লিখলাম a মাইনাস b। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো এই সমস্ত নিয়ম আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি 7-8 এর কনসেপ্ট। তো এবার সমানের ডান সাইডেও আমি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো লাগাচ্ছি। তো 59 আর 19 যোগ করলে কত হচ্ছে 59 আর 20 যোগ করলে হবে 79 থেকে 1 বাদ 78, 78 প্লাস 2x বিয়োগ করলে হচ্ছে কত, বিয়োগ করলে হচ্ছে 40। এবার কোনাকুনি গুণ করতে পারো, তার আগে এখান থেকে 10 আর 40 কাটলে এখানে হচ্ছে কত 4, 4 এখানে গুণ করো, 4 18 কত হচ্ছে 72, 4 দুগুণ 8x, এদিকে 78 প্লাস কত হচ্ছে 2x, x গুলোকে এক সাইডে নিয়ে আসলে হচ্ছে কত 6x, 78 আর 72 এর ডিফারেন্স হচ্ছে কত 6, 6 6 কেটে গেলে x এর ভ্যালু কত পেলে x এর ভ্যালু 1। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ করতে হচ্ছে 1 যোগ করলে সমানুপাত হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। এখানে এ এবং সি এর রেশিও বার করতে হবে। তো এখানে দেখো a:b এর রেশিও দেওয়া আছে, b:c, a:c এর রেশিও কিভাবে বার করবে ওই একই প্রসেস। a:b এর রেশিও দেওয়া আছে 3:4। একটু ফাস্ট করব কারণ অনেকগুলো কোশ্চেন আছে তোমাদের আজকের সেটে। 6:5। তো এখান থেকে বার করতে বলেছে a:c এর রেশিও। তো প্রথম দুটোর গুণফল 3:6 এবং লাস্টের দুটোর গুণফল 4:5। তো এখান থেকে কাটাকুটি যাচ্ছে না, তো 3 6 না যাবে 2 দিয়ে কাটছে, 2 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3। তো এখান থেকে হচ্ছে 3 3 9 আর 5 দুগুণ কত হলো 10, 9:10। অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনে চলে আসো। যদি a:b এর রেশিও b:c এর রেশিও হয় a:b:c এর রেশিও দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি 2018 সালের 26/9 এর কোশ্চেন, আফটারনুন শিফটের। তো এখান থেকে দেখো, এখান থেকে a:b এর রেশিও কিভাবে বার করছি, কোনাগুনি গুণ করো 3, কোনাগুনি গুণ, কারণ কখনোই ভগ্নাংশ আকারে রাখা যাবে না। তো 3 এবং 3 গুণ করলে কত হচ্ছে 9:, এদিকে 2 এবং 7 গুণ করলে হচ্ছে কত 14। তো a:b এর রেশিও কত পেলাম 9:14 পেয়ে গেলাম। একইভাবে b:c এর রেশিও, এখানে কোনাগুনি গুণ করো, 7 আর 1 গুণ করলে কত হচ্ছে 7, 5 আর 1 গুণ করলে কত হচ্ছে 5। অর্থাৎ b:c এর রেশিও কত পেয়ে গেলাম 5:7। এবার এখান থেকে এবার আমরা বার করব যে a:b:c এর রেশিও কত। তো a:b এর রেশিও পেলাম কত 9:14, b:c এর রেশিও পেলাম আমরা 7:5। আচ্ছা, এখান থেকে আরো আরেকটা প্রসেসে এই কোশ্চেনটা করা যাবে। আমি যদি বি এর ভ্যালু দুটো জায়গাতে সেম করি, এখানে বি এর ভ্যালু কত আছে 14, এখানে বি এর ভ্যালু আছে 7। তো 7 কে 14 করতে গেলে 7 14 এর এলসিএম কত, এলসিএম হলো 14। তো এখানে আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে 7টা 14 তে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে 7 দুগুণ 14, 5 দুগুণ কত হচ্ছে 10। তো এখান থেকে আমি ডাইরেক্টলি বলতে পারি যে
এ ইস টু বি ইস টু সি এর রেশিও কত হবে 9:14:10। অপশন নাম্বার 9:14:10। অপশন নাম্বার বি হবে, এখানে একটু মিস্টেক ছিল। অপশন নাম্বার বি 9:14:10 এর সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন চলে আসো। এ ইস টু বি এর রেশিও দেওয়া আছে, বি ইস টু সি এর রেশিও দেওয়া আছে, সি ইস টু ডি এর রেশিও দেওয়া আছে, বি ইস টু ডি এর মান কত বার করতে বলেছে। একদম সেম টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, আরআরবি এনটিপিসি সিবিটি 2 অর্থাৎ মেন্স এর কোশ্চেন, লেভেল 3 এর মেন্স এর কোশ্চেন। তো এখান থেকে দেখো 1:2 তো 1.2 কে আমরা লিখতে পারি 1.2:2। এখানে দশমিক ঘটিয়ে আমি এখানে লিখতে পারি 10, কাটাকুটি করলে এখানে হবে 5, এখানে হবে কত 6। 5টাকে আমি সমানের ডান সাইডে যদি গুণ করে দিই তাহলে, অর্থাৎ দুদিকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এই 5 কেটে যাচ্ছে আর 2 এর সঙ্গে 5 গুণ হবে, তো এখান থেকে থাকবে হবে কত 6:10। কাটাকুটি করলে এখানে হবে 5, এখানে হবে কত 3, তো 3:5। তো আমি রেশিও পেয়ে গেলাম কত, a is to b সমান 3:5 রেশিও পেয়ে গেলাম। কিভাবে পেলাম এখান থেকে দেখিয়ে দিয়েছি। এবার চলো b is to c, b is to c এর রেশিও কিভাবে পাচ্ছি। তো দেখো b is to c 1.5 আছে, 1.5 is to কত 2। তো 1.5 পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 হলো, 5 2 10, 5 দিয়ে কাটলে এখানে 3, এখানে কোনাকুনি গুণ করলে হবে 3:2 অর্থাৎ b is to c এর রেশিও আমি পেয়ে গেলাম 3:4। একইভাবে c is to d, আর c is to d এর রেশিও ডাইরেক্টলি দেওয়া আছে 2:3। এবার এই রেশিওগুলোকে যে প্রসেসে এত সময় দেখাচ্ছি সেইটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, যাদের যে মেথড পছন্দ, কারণ দুটো মেথডই দেখিয়ে দিয়েছি 3:5, তারা সেই মেথড অ্যাপ্লাই করবে। b is to c সমান 3:4 আর c is to d সমান 2:3। এখানে মান বার করতে বলেছে, b is to d এর মান বার করতে বলেছে। b is to d এর মান অর্থাৎ a is to b is to c is to d প্রত্যেকটা মান বার করার কোনো দরকার নেই, শুধুমাত্র b is to d এর মান। তাহলে এর মানের ক্ষেত্রে প্রথম তিনটে সংখ্যার গুণফল 3 3 এবং 2 এর গুণফল বলেছিলাম। b এর ক্ষেত্রে কি বলেছি, প্রথমটা কেটে দাও, পরের তিনটে সংখ্যার গুণফল। তো পরের তিনটে সংখ্যা কি কি 3 2 5, তো b এর জায়গায় লেখো 3 2 আর 5। আর ডি এর ক্ষেত্রে কি লাস্টের তিনটে সংখ্যার গুণফল অর্থাৎ 5 4 এবং 3, তো ডি এর জায়গায় লেখো 5 4 এবং 3। দুটোকে রেশিও বার করো, কারণ এখানে বাকি রেশিও আর চাইনি, এখানে শুধু b is to d এর রেশিও চেয়েছে। এখান থেকে দেখো 3 3 কেটে গেল, 5 5 কাটলো, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 4 অর্থাৎ 1:2। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। দুটো ধাতব পূর্ণ সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের যোগফল বলে দিয়েছে 70। প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়। দুটো ধাতব পূর্ণ সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের যোগফল বলে দিয়েছে, প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করলে তাদের অনুপাত 5:6 হয়। ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে ফার্স্টে অনুপাত ছিল কত 3:4 অনুপাত ছিল, পরবর্তীতে এখানে কিছু সংখ্যা যোগ করার ফলে অনুপাত এসে দাঁড়াচ্ছে কত 5:6 অনুপাত এখানে এসে দাঁড়াচ্ছে। তাহলে প্রথমে অনুপাত কত ছিল, প্রথমে অনুপাত ছিল 3:4, পরবর্তীতে অনুপাত এসে দাঁড়াচ্ছে কত 5:6। এবার দেখো এই দুটো সংখ্যার ডিফারেন্স, মানে এই দুটো অনুপাতের ডিফারেন্স, তো 3 এবং 4 এর ডিফারেন্স 1, 5 এবং 6 এর ডিফারেন্স 1, সুতরাং এখানে ডিফারেন্স সেম আছে। তাহলে এখান থেকে 4 থেকে বেড়ে কত হয়েছে, 4 থেকে বেড়ে 6 হয়েছে, অর্থাৎ কত বাড়লো 2 বাড়লো। একইভাবে এখান থেকেও তোমরা
দেখতে পাচ্ছ 3 থেকে বেড়ে 5 হয়েছে, অর্থাৎ এখানেও কত বেড়েছে, 2 বেড়েছে। অর্থাৎ এখানে দুটো জায়গায় একই সংখ্যা বেড়েছে, বলছে যে প্রতিটি পূর্ণ সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে। তো প্রতিটি পূর্ণ সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে, এখানে +2 ইউনিট যোগ করতে হবে। তো +2 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে 3 এবং 3:4 এই যে অনুপাতটা, এই অনুপাতের যোগফল বলে দিয়েছে কত, 70 বলে দিয়েছে। তো 3:4, 3 আর 4 এর যোগ কত, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। এই 7 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত, 7 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 70। কত গুণ, 10 গুণ। তাহলে এখানে এই 2 এর ভ্যালু কত হবে, 10 গুণ হবে। তো 2 এর ভ্যালু কত হবে, 20, অর্থাৎ কত যোগ করতে হবে, 20 যোগ করতে হবে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে 45:75, 3:5, 51:68 আর 256:81 এর যৌগিক অনুপাত কত? আরআরবি এনটিপিসির কোশ্চেন, রেলের এনটিপিসি এর কোশ্চেন এসেছিল 2021-এ। তো দেখো এখানে যৌগিক অনুপাত বার করতে বলেছে, অর্থাৎ কম্পাউন্ড রেশিও বার করতে বলেছে। তো কম্পাউন্ড রেশিওর ক্ষেত্রে কি বলেছি, যে পূর্বপদ যেগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে একটা গুণ আকারে লেখো। তো এখানে পূর্বপদ দেখো আছে 45, আছে 3, এখানে 51 এবং এখানে 256। তো এখানে আছে 45 গুণ আকারে লেখো, 3 51 আর 256 রেশিও। পরবর্তী পদ অর্থাৎ উত্তর পদ কি কি আছে, উত্তর পদ আছে 75, এখানে লেখো 75 ইন্টু, এখানে আছে 5 ইন্টু 5 ইন্টু, এখানে আছে 68 ইন্টু, এখানে আছে 81, 81। এবার এখান থেকে দেখো কোনো কমন সংখ্যা আছে কিনা, কাটাকুটি যাচ্ছে কিনা। তো এখানে সবার প্রথমে 5 দিয়ে যদি আমি কাটি, 5 দিয়ে কাটলে 5 5 9 45, 9 দিয়ে ডাইরেক্টলি কাটছি, 9 9 81। 17 দিয়ে কাটলে 3 17 51, 17 দিয়ে কাটলে 4 17 68, 9 দিয়ে কাটলে 3 3 9 কেটে গেল। এখানে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16। তো 64:75, 64:75 আসছে, যেটা আছে অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীর অনুপাত বলে দিয়েছে কত, 11:24। যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো, সেক্ষেত্রে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের নতুন অনুপাত কত সেটা বলেছে। অর্থাৎ পাস ক্যান্ডিডেট আছে কিছু, কিছু আছে ফেল ক্যান্ডিডেট, তার অনুপাত বলে দিয়েছে 11:21 বলে দিয়েছে তাদের অনুপাত। এবং টোটাল পরীক্ষার্থীর সংখ্যা বলে দিয়েছে 288 জন। তাহলে টোটাল পরীক্ষার্থী এখান থেকে পেয়ে যাচ্ছ যে কোনো একটা পরীক্ষায় যদি কোনো নির্দিষ্ট সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষায় বসে, তার মধ্যে কিছু সংখ্যক পাস করে, কিছু সংখ্যক ফেল করবে। তো পাস ফেলকে যদি আমি যোগ করে দিই, তাহলে আমি টোটাল পরীক্ষার্থী পেয়ে যাব। তো রেশিওতে 21 এবং 11কে যোগ করলে আমরা এখান থেকে রেশিওতে টোটাল পরীক্ষার্থী পাচ্ছি কত, এখানে 20 আর 10 30, 32। 32 এর ভ্যালু দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত, 288। 32 এর ভ্যালু বলে দিয়েছে কত, 288। 32 এর কত গুণ, 32 এর 9 গুণ, 3 9 27, 270 আর 9 2 18, 288। 32 এর 9 গুণ। তো এখানে জানতে চাইছে যে যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো। আচ্ছা, এখানে কতজন পাস করেছে, কতজন ফেল করেছে সেটা আগে সবার প্রথমে বার করতে হবে। তাহলে পাস করেছে কতজন, এখানে এখানেও 9 গুণ হবে। তো 11 আর 9 গুণ করলে হবে 99 জন পাস করেছে। আর এখানেও ফেল করেছে কতজন, 9 গুণ হয়ে যাবে। তো 9 গুণ করলে 9 1 9, 9 2 18, 189 জন ফেল করেছে আর 99 জন পাস করেছে। এবার কন্ডিশন দিচ্ছে যে যদি 3 জন ছাত্র আরো উত্তীর্ণ হয়, তাহলে 3 জন ছাত্র যদি আরো উত্তীর্ণ হয়,
তাহলে সেই 3 জন ফেলের ঘরের থেকে তাদের নাম কাটা যাবে, তাই ফেলের ঘরের থেকে 3 বিয়োগ হয়ে যাচ্ছে। তো ফেলের ঘর থেকে 3 বিয়োগ হলে হচ্ছে বর্তমান ফেল করা ছাত্রের সংখ্যা 186, আর পাস করা ছাত্রের সংখ্যা হয়ে যাচ্ছে কত, 102। এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 একে 2, 9 দুগুণ 18, 3 দুয়ে 6, 3 দিয়ে কাটছে, 3 17 51, আর 3 31, 17:31 অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন অন স্ক্রিনে যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে, বা তোমরা যদি ফেসবুকে এই ভিডিওটা দেখতে থাকো, তো এখানে আমাদের এই চ্যানেলে বা এই ফেসবুক চ্যানেলে কিন্তু প্রত্যেকটা এক্সামের ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা ক্লাসগুলোকে ভিজিট করতে পারো আমাদের চ্যানেলে এসে। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। পরের কোশ্চেনে চলে আসো। 13 নম্বর কোশ্চেন বলছে এ বি সি সংখ্যা তিনটি এমন যে এর 2/3 অংশ ইকুয়াল টু বি এর 75% আর সি এর 1.5, তাহলে A:B:C এর ভ্যালু কত? আচ্ছা, এর আগে আমি ভাবছিলাম যে রেশিও এন্ড প্রপোর্শনের আগে পার্সেন্টেজটা করাতে আমি ভাবছিলাম, কারণ পার্সেন্টেজের কিছু কনসেপ্ট প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কাজে লাগে। পার্সেন্টেজ আর রেশিও এন্ড প্রপোর্শন এই দুটো ভাইটাল চ্যাপ্টার, এদের কনসেপ্ট এই চ্যাপ্টারে যে কোশ্চেন আছে সেখানে তো লাগবেই। এর পাশাপাশি আদার্স যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কাজে লাগে। অর্থাৎ বলতে চাইছি আমি যে এই 75% যেটা এখানে লেখা আছে, এখানে আমি ডাইরেক্টলি যদি আমি পার্সেন্টেজ করিয়ে থাকি, মানে এর আগে যদি করাতাম ক্লাসটা, তাহলে ডাইরেক্টলি আমি এখানে 75%-এর জায়গায় 3/4 আমি ডাইরেক্টলি লিখতাম। তো যেহেতু আমি করাইনি, তো এখানে এখন আমি বেসিক ভাবে বোঝাচ্ছি, পার্সেন্টেজের ক্লাস হয়ে গেলে তোমরা ডাইরেক্টলি কিভাবে লিখতে হবে সেটা শিখে যাবে। তো এর 2/3 অংশ অর্থাৎ a ইন্টু 2/3 ইকুয়াল টু বলেছে বি এর 75% ইকুয়াল টু বলেছে সি এর 1.5, সি এর 1.5, তাহলে A:B:C এর রেশিও কত সেটা জানতে চাইছে। এখানে সবার প্রথমে পার্সেন্টেজটাকে হটাও এখান থেকে। তো পার্সেন্টেজটাকে যদি আমি হটাই, পার্সেন্টেজ হটালে সবসময় নিচে চলে আসবে কত, নিচে চলে আসবে 100। কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 4 25 100। তো 75%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/4 আমার জানা আছে, তাই আমি তখনই বলছিলাম যে ডাইরেক্টলি আমি 75% না লিখে এখানে আমি ডাইরেক্টলি লিখবো কি 3/4। এবার এখানে আছে 1.5 মানে কত, 3/2। কিভাবে আসছে 1.5, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে 10, কাটাকুটি করলে 5 দুগুণ 10, 5 দিয়ে কাটলে 3। তো 1.5 এর পরিবর্তে আমি এখানে ডাইরেক্টলি লিখছি কত, 3/2। এবার এখানে সংখ্যাটা এসে দাঁড়াচ্ছে দেখো 2a/3 ইকুয়াল টু 3b/4 ইকুয়াল টু 3c/2। এবারে এই ওপরে যে সংখ্যাটা আছে এর সঙ্গে এই সংখ্যাটাকে যদি আমি নিচে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমি ডাইরেক্টলি A:B:C এর রেশিও আমি ডাইরেক্টলি এখান থেকে বার করতে পারবো। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে A/3/2 ইকুয়াল টু B/4/3 ইকুয়াল টু C/2/3। কি করলাম, জাস্ট লবে যে 2টা আছে সেটাকে আমি হরে পাঠিয়ে দিলাম, নিচে পাঠিয়ে দিলাম। এখানে উপরে 3 ছিল, নিচে পাঠিয়ে দিলাম। এখানেও সি এর জায়গায় উপরে 3 ছিল, নিচে পাঠিয়ে দিলাম। তো এইভাবে যখন তুমি লিখতে পারছো যে a বাই কিছু একটা সংখ্যা, b বাই কিছু একটা সংখ্যা ইকুয়াল টু c বাই কিছু একটা সংখ্যা, তো এখানে নিচে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হয়ে যাবে A:B:C এর রেশিও। অর্থাৎ A:B:C এর রেশিও আমি ডাইরেক্টলি লিখতে পারি 3/2 4/3 2/3। এবার কখনোই রেশিওকে আমি ভগ্নাংশ আকারে রাখতে পারবো না, সুতরাং এক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে হরে যে সংখ্যাগুলো আছে তার এলসিএম, তো হরে কি আছে 3 এবং 2,
3 আর 2 এর এলসিএম কত 6, তো 6 দিয়ে প্রত্যেকটার সাথে গুণ করো। এখানে নিচে হরের সংখ্যাগুলো এখান থেকে হটে যাবে, তো 6 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটলে 3, 3 তিরিকে কত হচ্ছে 9, এখানে 3 দিয়ে কাটলে 3 2 6, 4 দুগুণ কত হচ্ছে 8, আর 3 দুগুণ 6, 2 দুগুণ কত হচ্ছে 4, 9:8:4। অপশন নাম্বার সি তে আছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। এবং এই টাইপের কোশ্চেনই কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে, একদম সেম অ্যাজ ইট ইজ কোশ্চেন দেখতে পাবে, ভ্যালু খালি আলাদা হয়তো দিয়ে দেবে। তো বারবার বলছি, এই কোশ্চেনগুলোকে যখন তোমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে কমপক্ষে বাড়িতে 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে। আর যদি কোনো রকম ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর তোমার বন্ধু বান্ধবরা যদি কারো তোমাদের WBP SI বলো বা KPSI কনস্টেবল বলো বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিয়ে থাকে, তাদেরকে তোমরা রিকমেন্ড করতে পারো। পরের কোশ্চেন চলে আসো, 14 নম্বর কোশ্চেন। কি বলছে, যদি 7, 12, 21 এবং x সমানুপাতে থাকে x এর মান কত? তো সমানুপাতে থাকার অর্থ কি, 7/12 ইকুয়াল টু 21/x, এই আকারে আমরা লিখতে পারি। সমানুপাতে থাকার অর্থ হলো যে সংখ্যাগুলো দিয়েছে পরপর লিখবো এবং মাঝখানে ইকুয়াল টু, 7/12 ইকুয়াল টু 21/x। এবার দেখো এখান থেকে কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে কাটলে 3 7 21, x এর ভ্যালু ডাইরেক্টলি পেয়ে গেলে 3 12 কত 36, অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির থেকে 14 বেশি এবং দুটি অংশের অনুপাত বলে দিয়েছে কত, দুটো অংশের অনুপাত বলে দিয়েছে 7:5, সংখ্যাটি নির্ধারণ করো। তো অনুপাত বলে দিয়েছে কি, অনুপাত বলে দিয়েছে 7:5 এবং কোশ্চেনে দেখো একটু ঘুরিয়ে বলেছে যে একটি সংখ্যা এমন দুটো ভাগে বিভক্ত যাতে একটির অংশ অন্যটির থেকে 14 বেশি, অর্থাৎ এই যে অনুপাত পেয়েছো এদের যে ডিফারেন্স, অর্থাৎ 7 আর 5 এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্স কত অনুপাতে 2, এবং এই 2 এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত 14। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 14 হয়, 7 গুণ করলে 14 হচ্ছে। এখানে জানতে চাইছে কি, সংখ্যাটি নির্ধারণ করো। তো এখানে যে কোনো একটা সংখ্যাই বার করতে বলেছে, তো এখানে একটা সংখ্যা হবে 7 এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে 49 49, আর একটা সংখ্যা হচ্ছে কত, এর সাথেও 7 গুণ করলে হচ্ছে কত 35, 49 এবং 35। এখানে কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, একটু ভালোভাবে পড়বে। কোশ্চেনটা বলেছে যে একটি সংখ্যার এমন দুটো অনুপাতে বিভক্ত করতে, একটা সংখ্যা তাকে এমন দুটো অনুপাতে বিভক্ত করো যাতে সংখ্যা দুটোর ডিফারেন্স 14 হয় এবং সংখ্যা দুটোর অনুপাত কত হবে 7:5 হবে। তাহলে মূল যে সংখ্যা সেই সংখ্যাটা কত হবে নির্ণয় করো। তো এখানে দেখো 7 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত 49, 5 এর ভ্যালু পেয়ে গেলাম 35। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল কি, অ্যাকচুয়াল সংখ্যাটা ছিল 49 প্লাস কত 35, 49 প্লাস 35 যোগ করলে কত হচ্ছে 9 এর 5 14, 4 হাতে 1, 7 এর 4 3 7 রেখে 8, 84, অপশন নাম্বার বি। এখানে 7 সাথে 49 থেকে 49 মার্কিং করে চলে আসলে অ্যান্সার ভুলে যাবে, 35 মার্কিং করে চলে আসলে অ্যান্সার ভুলে যাবে, কারণ 84 এমন একটা সংখ্যা যেটাকে আমরা দুটো ভাগে ভেঙেছি 49 প্লাস 35 আকারে, যাদের ডিফারেন্স কত এদেরকে বিয়োগ করে দেখবে, বিয়োগ করলে কত হচ্ছে 49 আর 35 এর ডিফারেন্স হয়ে যাবে 14। তো সেটাই কিন্তু কোশ্চেনের ভাষা ছিল এবং রেলের গ্রুপ ডির এক্সামের কোশ্চেন, লেটেস্ট যে গ্রুপ ডি হয়ে গেছে লাস্ট 2022 সালে, সেই গ্রুপ ডির কোশ্চেন ছিল। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসে, তিনটে সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 136, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলেছে, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে, তবে দ্বিতীয় সংখ্যাটি কত হবে সেটা বার করতে বলেছে। এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত 2:3, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বলেছে 5:3। দ্বিতীয় সংখ্যাটা বার করতে বলেছে কত, তো সবার আগে এখানে ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যার অনুপাত কত সেটা সবার আগে বার করো।
তো এখান থেকে তোমাদের বার করা এত সময় শিখিয়েছি 2 আর 5 এর গুণফল হবে 5 দুগুণ কত 10, 3 তারপরে 2 কেটে গেল, 5 আর 3 এর গুণফল 3 5 কত 15, আর লাস্টের কলামের সংখ্যা 3 3 9 গুণ করে দিলে 3 3 কত হচ্ছে 9। তো এখান থেকে 15 ভ্যালু মানে দ্বিতীয় সংখ্যার ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো টোটাল ভ্যালু এখান থেকে দেখো 15 আর 10 25 আর 9 যোগ করলে হবে কত 34। তো 34 এর ভ্যালু কত, টোটাল ভ্যালু দেখো বলা আছে 136। বার করতে হবে দ্বিতীয় সংখ্যার ভ্যালু অর্থাৎ 15 ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো 136 বাই হবে কত 34 ইন্টু হবে কত 15। তো 34 দেখো এখানে 4 দিয়ে কাটছে, 3 4 বার 120 আর 16 4 দিয়ে কাটছে, 4 15 কত হবে 60, 4 15 60। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা এই কোশ্চেনটা তোমরা অপশন টেস্ট করেও বার করতে পারো, কারণ এখানে দ্বিতীয় সংখ্যার ভ্যালু জানতে চাইছে। তো দ্বিতীয় সংখ্যা এখানে দেখতে পাচ্ছ 3, এখানে দেখতে পাচ্ছ 5। তো 3 এবং 5 এর কিন্তু মাল্টিপল হবে। তো 48 5 এর মাল্টিপল নয়, অপশন কেটে গেল। 40 5 এর মাল্টিপল কিন্তু 3 এর মাল্টিপল না, এখান থেকে কেটে গেল। আর 52 5 এর মাল্টিপল না, এখান থেকে অপশন ডি কেটে গেল। একমাত্র 60 হলো 5 এবং 3 উভয়েরই মাল্টিপল। তো এখান থেকে তোমরা অপশন দ্বারাও কিন্তু এই কোশ্চেনটা এলিমিনেট করেও বার করতে পারো। দেখতে পাচ্ছ ডব্লিউবিপি এসআই এর কোশ্চেন 2019 সালে। পরের কোশ্চেনে চলে আসো। 940 টাকার এ বি সি এর মধ্যে এই অনুপাতে ভাগ করা থাকলে বি কত টাকা পাবে। তো সবার প্রথমে 2 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে গুণ করো। আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখান থেকে রেশিও থাকছে 3, এখানে মিডলে হবে 6 এবং এখানে হবে কত 7, 3:6:7। তো বি কত টাকা পাবে, তো বি পাবে 6 এর মাল্টিপল। তো এখানে ডাইরেক্টলি বার করে নেওয়া ভালো, কারণ যেহেতু দশমিকে আছে। তো এখানে টোটাল কত হচ্ছে 6 আর 7 যোগ করলে 13, 13 আর 3 যোগ করলে 16। তো 16 ভ্যালু কত বলা আছে 940, 16 ভ্যালু 940 বার করতে বলেছে। বি কত টাকা পাবে অর্থাৎ 6 এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তো এখানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, এখান থেকে 8 দিয়ে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 দিয়ে যাবে, 4 2 8, 1 14, 3 4 12, 2 থাকছে, 4 5 20, 4 5 20। আচ্ছা এখান থেকে দেখো কিভাবে ক্যালকুলেট করছি আমি। 235 ইন্টু 3 বাই কত হচ্ছে 2। তো 3টাকে দেখো আমি এইভাবে লিখছি, 3টাকে লিখছি যে 3/2 আকারে, 3/2। এবার 3/2টাকে দেখো ভেঙে লিখছি যে 2 1 2 প্লাস 1/2। তো এখান থেকে এবার গুণ করো 235 ইন্টু 1, তো কত হচ্ছে 235 প্লাস 235/2, 235 বাই কত 2। তো এখান থেকে দেখো 235, অপশনগুলো দূরে দূরে, সুতরাং এখানে অসুবিধা হবেই না। এখানে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 1 2, 2 1 2, 7 2 14, 117 পয়েন্ট সামথিং আসবে। তো পয়েন্ট সামথিং এ আমার বার করার দরকার নেই, কারণ অপশন অনেক দূরে দূরে আছে। তো এখান থেকে যোগ করো, যোগ করলে 7 5 12 2 হাতে 1, 3 আর 1 4 1 5 আর 2 আর 1 কত 352 পয়েন্ট সামথিং আসবে। 352 পয়েন্ট সামথিং অপশন বি তে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে যদি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি এবং সি এর মধ্যে অনুপাতে ভাগ করে দেওয়া হয়, যাতে এ দ্বিগুণ টাকা পায় বি এর থেকে, বি দ্বিগুণ টাকা পায় সি এর থেকে, তাহলে তাদের ভাগের অনুপাত কত হবে। আচ্ছা এখানে সম্ভবত অপশনগুলো ভুল আছে। এখানে যেটা বলেছে সেটা এখানে ক্লিয়ার বলে দিচ্ছি যে এ বি এবং সি তিনজন ব্যক্তি। তো বলেছে বি যত টাকা সি যত টাকা পায় তার থেকে বি দ্বিগুণ টাকা। তো আমি ধরে নিচ্ছি সি 1 টাকা পায়, তাহলে বি 1 এর দ্বিগুণ অর্থাৎ বি 2 টাকা পাবে।
তারপর আগের লাইনে বলেছে দেখো এ দ্বিগুণ টাকা পায় বি এর থেকে, তাহলে বি 2 টাকা পাচ্ছে, 2 টাকার দ্বিগুণ কত হবে, 2 টাকার দ্বিগুণ হবে 4 টাকা, তাহলে এ পাবে 4 টাকা। তো এর রেশিও বার করতে বলেছে 4:2:1, অ্যান্সার হবে এখানে কোনো অপশানে নেই, অপশানগুলো ভুল আছে, তো এখানে অ্যান্সার হবে 4:2:1। পরের কোশ্চেনে চলে আসো, এক্স ও ওয়াই এর অনুপাত 3:8, ওয়াই এবং জেড এর অনুপাত 7:5, যদি এক্স এর মান এত হয় তাহলে জেড এর মান কত হবে। তো সবার প্রথমে x:y:z এর ভ্যালু কত সেটা আগে সবার প্রথমে বার করতে হবে। তো এখানে এক্স ওয়াই এর ভ্যালু বলে দিয়েছে 3:8, y:z এর ভ্যালু বলে দিয়েছে 7:5। তো এখানে সবার প্রথমে বার করো যে x:y:z, তো 3 × 7, y এর ভ্যালু 7 × 8, z এর ভ্যালু 8 × 5, কাটাকুটি যাচ্ছে না, 3 সাথে 21, 27টা 56 আর 50টা কত 40। এখানে সি এর ভ্যালু বলে দিয়েছে কত, সি এর ভ্যালু বলে দিয়েছে 105, অর্থাৎ 21 এর ভ্যালু কত, 21 এর ভ্যালু 105। তো কত গুণ করলে হচ্ছে 5 গুণ করলে, তাহলে জেড এর মান কত, তো জেড এর সাথেও 5 গুণ করে দাও, তো 40 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 200। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, একটি বাজারে 1 টাকা ও 50 পয়সা মিশিয়ে মোট 52টা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কত করে আছে। ডব্লিউবি লেডি কনস্টেবলের কোশ্চেন, ভালো কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন তোমরা পুলিশের এক্সামে, সেটা এসআই বলো বা কনস্টেবল বলো, প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমরা একটা কিংবা দুটো করে এই টাইপের সেম টাইপের কোশ্চেন পাবে। এই 1 টাকা 50 পয়সা বা আধুলি বলে দেবে বা সিকি বলে দেবে। আশা করি প্রত্যেকে জানো 50 পয়সাকে বলা হয় আধুলি, 25 পয়সাকে বলা হয় সিকি। তো এর উপরে কিন্তু কোশ্চেন থাকবে। এখানে কি বলেছে, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা টোটাল আছে কটা, 52টা, তাদের মূল্যের অনুপাত অর্থাৎ ভ্যালুর অনুপাত, ভ্যালু বলতে যে ধরো 1 টাকার কয়েন তোমার কাছে দুটো আছে, 2 টাকার কয়েন মনে করো 3টে আছে, তাহলে তোমার কাছে কত ভ্যালু আছে, তো 1 টাকার কয়েন দুটো আছে মানে 2 টাকা, আর 2 টাকার কয়েন 3টে আছে মানে 6 টাকা, তাহলে 6 টাকা 2 টাকা 8 টাকা, তাহলে এটা হয়ে গেল ভ্যালু। তো ভ্যালুর অনুপাত কত বলেছে, তাদের মূল্যের অনুপাত, আচ্ছা 1 টাকা 50 পয়সা বলেছে অনলি, মূল্যের অনুপাত বলে দিয়েছে 3:5, আর মুদ্রার সংখ্যা এখানে বলা আছে কত, টোটাল মুদ্রার সংখ্যা 52টা, তাহলে এখানে কয়েনের সংখ্যা বা মুদ্রার সংখ্যা আমি এখানে সবার প্রথমে রেশিওতে বার করব। তাহলে দেখো যদি 3 টাকা 1 টাকার কয়েন থাকে তাহলে কতগুলো কয়েন লাগবে, 3টে কয়েন লাগবে। যদি 5 টাকা থাকে 50 পয়সার কয়েনে, যদি 5 টাকা থাকে তোমার কাছে তাহলে কতগুলো 50 পয়সার কয়েন লাগবে, অবভিয়াসলি দ্বিগুণ কয়েন লাগবে ভ্যালুর থেকে, অর্থাৎ 10টা কয়েন তোমার লাগবে। তো এখান থেকে পেয়ে গেলে মুদ্রার রেশিও অর্থাৎ কয়েনের রেশিও। তো টোটাল কত হলো, টোটাল হলো 10 আর 3, টোটাল কয়েনের সংখ্যা হলো 13। এখানে দেখো কোশ্চেনে বলে দিয়েছে এই 13র ভ্যালু কত হবে, 13র ভ্যালু হবে 52, 13র ভ্যালু কত হবে 52, কত গুণ, 4 গুণ। তো এখানে বলছে কোন প্রকার মুদ্রা কতটা করে আছে, তাহলে দেখো 1 টাকার মুদ্রা আছে 3 এ 4 এ কত 12টা, আর 50 পয়সার মুদ্রা আছে এখানে এর সঙ্গে 4 গুণ করো কত হচ্ছে 40টা, অর্থাৎ 12টা এবং 40টা মুদ্রা আছে। 1 টাকার কয়েন আছে 12টা এবং 50 পয়সার কয়েন আছে কটা, 50 পয়সার কয়েন আছে 40টা। পরের কোশ্চেনে চলে আসো, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ মারে, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান, বিড়াল এবং কুকুরের গতিবেগ বার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জাস্ট লজিক জানা থাকলে তোমরা ইজিলি কোশ্চেনটা করে আসতে পারবে। এখানে কি কি বলেছে, দুটো ভেরিয়েবল, একটা বলেছে ক্যাট আর একটা বলেছে কি ডগ, একটা বলেছে ক্যাট এবং আরেকটা বলেছে ডগ। তো এখানে বলেছে প্রথম লাইনে বিড়ালের 5 লাফ
কুকুরের 4 লাফের সমান, তো এখানে বিড়ালের জায়গায় 5 লেখো, কুকুরের জায়গায় 4 লেখো। পরের লাইনে বলছে কুকুরের 3 লাফ, তো কুকুরের জায়গায় এখানে লেখো 3, আর বিড়ালের 4 লাফের সমান, বিড়ালের জায়গায় লেখো 4। বোঝাতে পেরেছি? বিড়ালের যতগুলো লাফ সেগুলো বিড়ালের ঘরে লেখো, আর কুকুরের যে লাফগুলো আছে সেগুলো কুকুরের ঘরে লেখো। তো প্রথমের লাইনে বলেছে 5 লাফ বিড়ালের এবং 4 লাফ কুকুরের সমান, তো আমি প্রথমে 5 আর 4 একই লাইনে রেখেছি। সেকেন্ড লাইনে বলেছে কুকুরের 3 লাফ আর বিড়ালের 4 লাফের সমান, তো সেই দুটোকে আমি সেকেন্ড লাইনে রেখেছি। বলেছে বিড়াল এবং কুকুরের গতিবেগের রেশিও বার করতে বলেছে। তো গতিবেগের রেশিও কিভাবে বার করবে, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, 5 আর 3 আর এদিকে 4 এবং 16। এবার কোনাকুনি কিভাবে গুণ করবে সেটা এখান থেকে ভালোভাবে দেখো, যে নিচের থেকে উপরের দিকে যাবে, 3 এবং 5 গুণ করলে, তো নিচের থেকে 3 এবং 5 গুণ করে সরাসরি নিচে লেখো 3 5 15, আর এদিকে 4 এবং 16 নিচের থেকে উপরের দিকে গেলে কোনাকুনি গুণ করলে 4 এ 4 এ কত হচ্ছে 16, তো 15:16 হয়ে যাবে এদের লাফের রেশিও। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এরই কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেনে। একটি বাক্সে 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার মুদ্রার সংখ্যা বলে দিয়েছে। 25 পয়সা, সরি, ফার্স্টে আছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা। কত অনুপাত বলে দিয়েছে? 5:8:3। তো এটা বলে দিয়েছে কয়েনের অনুপাত, যে এতগুলো করে কয়েন আছে সেই কয়েনের অনুপাত বলে দিয়েছে 5:8:3। এখানে ভ্যালুর অনুপাত বলেছে, মোট টাকার অনুপাত 144। এটা বলেছে কয়েনের অনুপাত, তো ভ্যালুর অনুপাত কি হবে সেটা সর্বপ্রথমে তোমাদের বার করতে হবে। তো দেখো, যদি তোমার কাছে 50 পয়সার কয়েন 5টা থাকে, তাহলে কত টাকা আছে তোমার কাছে? তোমার কাছে আছে 2.5 টাকা। তোমার কাছে কত টাকা আছে? 2.5 টাকা আছে। 25 পয়সার কয়েন যদি 8খানা থাকে, তাহলে তোমার কাছে টোটাল কত টাকা থাকবে? 8 25 200 পয়সা, আর আমরা জানি 100 পয়সা মানে 1 টাকা। তোমরা এইভাবে বার করতে পারো যে 50 পয়সা ইন্টু 5, তাহলে কত পয়সা আছে? 250 পয়সা আছে। এবং আমরা জানি 100 পয়সা মানে 1 টাকা, তো 100 দিয়ে ভাগ করে দিতে পারো, 0 0 কেটে গেল, তো তোমার কাছে আছে কত? 2.5 টাকা। 2.5 টাকা এইভাবেও বার করতে পারো, বা মুখোমুখি করা সব থেকে বেটার। তো 25 পয়সার কয়েন যদি 8টা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা আছে? 2 টাকা আছে। আর 10 পয়সার কয়েন যদি তোমার কাছে 3টে থাকে, তার মানে তোমার কাছে 0.3 টাকা আছে, অর্থাৎ তোমার কাছে 30 পয়সা আছে। 0.3 টাকা বা 30 পয়সা একই। এবার এখান থেকে আমি দশমিক হটিয়ে নিচে 10 বসালাম, এখান থেকে দশমিক হটিয়ে নিচে 10 বসালাম। এবার আমি যদি এই রেশিওটার সাথে 10 দিয়ে গুণ করে দিই, তাহলে হরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে। তো এখান থেকে দেখো 25 10 এখানে গুণ করলে হচ্ছে কত? 20, এখানে 10 গুণ করলে নিচের 10 কেটে হয়ে যাচ্ছে কত? 3। তাহলে এখান থেকে ভ্যালুর রেশিও পেয়ে গেলে 25:20:3। যোগ করো, যোগ করলে টোটাল কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 48। এই 48 এর ভ্যালু দেখো বলে দিয়েছে কোশ্চেনে কত? 144 বলে দিয়েছে। তো 48 এর কত গুণ? 144 48 এর কত গুণ? 3 গুণ। কি বার করতে বলেছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা। আচ্ছা, 50 পয়সার মুদ্রার ভ্যালু কত সেটা এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। তো এর সাথেও তুমি 3 গুণ করো, 3 25 কত? 75 টাকা। অর্থাৎ 50 পয়সাতে তোমার কাছে কত টাকা আছে? 50 পয়সার মুদ্রায় তোমার কাছে টাকা আছে 75 টাকা। তাহলে তোমার কাছে 50 পয়সার কয়েনের সংখ্যা কটা হবে? 75 ইন্টু 2, অর্থাৎ 150টা 50 পয়সার কয়েন তোমার কাছে আছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4, ব্যয়ের অনুপাত এত, তাদের প্রত্যেকের মাসিক আয় যদি 2000 মাসিক আয় যদি তাদের প্রত্যেকের মাসিক যদি
এখানে আয় হবে না, এখানে এটা কেটে দাও। তাদের প্রত্যেকের মাসিক যদি 2000 টাকা সঞ্চয় হলে তাদের প্রত্যেকের, যদিটাও কেটে দাও, তাদের প্রত্যেকের মাসিক 2000 টাকা সঞ্চয় হলে তাদের মাসিক আয় কত সেটা এখানে বার করতে বলেছে। তাহলে দুই ব্যক্তির মাসিক আয়, এই টাইপের কোশ্চেন আমি বলবো সব থেকে বেটার হয় এক্স দ্বারা সলভ করো, সব থেকে ফার্স্ট তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো এক্স দ্বারাও দেখাবো, রেশিও দ্বারা, দুটোই আমি দেখিয়ে দেবো। তো এখানে আমি ধরে নিচ্ছি মাসিক আয় 7x টাকা এবং আরেকজনের মাসিক আয় আমি ধরে নিচ্ছি 4x টাকা। একজনের 7x আরেকজনের 4x। এবার এই মাসিক আয়ের থেকে আমরা প্রত্যেকেই জানি যে ইনকাম সমান কি, ইনকাম সমান এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় প্লাস সেভিংস অর্থাৎ সঞ্চয়। ইনকাম সমান আমরা জানি সঞ্চয়, এক্সপেন্ডিচারকে বাংলায় বলা হয় ব্যয়, আর ইনকামকে বাংলায় বলা হয় কি আয়। আয় সমান ব্যয় এবং সঞ্চয়। অর্থাৎ তোমরা যখন চাকরি পাবে, চাকরি পেয়ে যে টাকাটা স্যালারি পাবে সেটা হলো তোমার ইনকাম। এবার সেই স্যালারির টাকা দিয়ে তুমি হয়তো কোথাও মুভি দেখতে গেলে, কোথাও কেনাকাটা করতে গেলে, ধরো সাপোজ তুমি স্যালারি পেলে, একটা এক্সাম্পল হিসেবে বলছি, সাপোজ স্যালারি পেলে 40,000 টাকা, তার মধ্যে হয়তো 5,000 টাকার তুমি কোনো কিছু শপিং করলে, 2,000 টাকার অন্য কিছু জিনিস কিনলে, 3,000 টাকার ধরো তুমি কোথাও গিয়ে কোথাও ঘুরতে গেলে, তো টোটাল ধরো 10,000 টাকা তুমি খরচা করলে, তাহলে বাকি যে 30,000 টাকাটা থাকলো সেটা হলো কি সঞ্চয়। তাহলে তোমার যদি ব্যয় এবং সঞ্চয়ের অ্যামাউন্ট যদি বলে দিই, তাহলে তুমি ইজিলি বলতে পারবে সেই দুটোকে যোগ করে যে তোমার ইনকাম কত। আশা করি বোঝাতে পেরেছি যে ইনকাম সমান ব্যয় প্লাস সঞ্চয়। ইংলিশে কি বলবো, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এবার দেখো এখানে বলে দিয়েছে যে তার মাসিক সেভিং কত, মাসিক সেভিং প্রত্যেকে 2000 টাকা। তাহলে এর ইনকাম ছিল 7x টাকা, তার থেকে আমি যদি 2000 টাকা বিয়োগ করে দিই, এখানে দেখো ইনকাম, ইনকামের থেকে আমি যদি সেভিংসটাকে বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় পড়ে থাকবে। তো এখানেও আমি দেখো ইনকামের থেকে বিয়োগ করে দিচ্ছি তাদের সঞ্চয়টা, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে ব্যয়, এবং সেই ব্যয়ের রেশিও দেখো বলে দিয়েছে 5:2, 5/2। আশা করি এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখলাম এটা আমি বোঝাতে পেরেছি। এই সেম জিনিসটাকে আমি রেশিও দ্বারাও সলভ করতে পারি, এবং রেশিওর ক্ষেত্রে সবসময় মনে রাখবে ওপরে আমাকে কিন্তু ইনকামের ভ্যালুটা লিখতে হবে, এইটা কিন্তু খেয়াল রাখবে। সেই কারণে আমি এই টাইপের কোশ্চেন করার জন্য আমি সব থেকে বেস্ট মেথড বলে দিই, যে একটু হয়তো তোমাদের ক্যালকুলেটিভ হতে পারে, তোমাদের কষ্ট লাগতে পারে, তবে অ্যান্সার এই টাইপের যে কোশ্চেনই দিক না কেন অ্যান্সার কিন্তু সঠিক আসবে। আর এই ক্ষেত্রে অনেক সময় এক্সামে গিয়ে, মানে এক্সাম হলে গিয়ে স্টুডেন্টরা ভুল করে ফেলে যে ইনকামের রেশিওটাকে নিচে লেখে, এবং ইনকামের রেশিও যেই নিচে লিখবে অ্যান্সার কিন্তু উল্টো পাল্টা চলে আসবে এবং অ্যান্সার হয়ে যাবে ভুল। তো ইনকামের রেশিও মনে রাখবে, রেশিও দ্বারা যদি বার করতে চাও ইনকামের রেশিওটাকে কিন্তু সবার প্রথমে লিখতে হবে, তারপরে লিখতে হবে ব্যয়ের রেশিও অর্থাৎ এক্সপেন্ডিচারের রেশিও। তো এক্সপেন্ডিচারের রেশিও কত দেওয়া আছে, 5:2। তারপর যত টাকা সেভিং, তো দুজনেই উভয়ই সেম টাকা সেভিংস করছে, এও 2000 টাকা, এও 2000 টাকা সেভিংস করছে। তো সেভিংস এর ভ্যালুটা আমি নিচে লিখলাম। এবার দেখো কিভাবে রেশিও দ্বারা সলভ করছে সেটা আগে সবার প্রথমে দেখো। 7 আর 2 গুণ করলে কত হচ্ছে, 14। 4 আর 5 গুণ করলে কত হচ্ছে, 20। এদের ডিফারেন্স কত, 14 আর 20 ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 6। এই ডিফারেন্সটাই কাজে লাগবে, ডিফারেন্স কত হলো 6। একইভাবে এখান থেকে ভালোভাবে খেয়াল করো, 5 ইন্টু 2000 কত হচ্ছে, 10,000 টাকা, কত হচ্ছে 10,000 টাকা। আর 2 আর 2 ইন্টু 2000 গুণ করলে কত হচ্ছে, 4,000 টাকা। এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হলো 6,000 টাকা। তো এই উপরে যে 6 পেলে ডিফারেন্স, এই 6 এর ভ্যালু কত, 6 এর ভ্যালু হলো 6,000, অর্থাৎ কত গুণ, 1000 গুণ। এবার দেখো এখানে কি বার করতে বলেছে, যে তাদের মাসিক ইনকাম কত। তো মাসিক ইনকাম এখান থেকে আমি গুণ করে দিচ্ছি 1000, গুণ করে দিলে এখান থেকে হবে কত, 7,000 টাকা,
এবং মাসিক মাসিক ইনকামই জানতে চাইছে। তো প্রথম জনের 7,000 টাকা এবং এখানে 1,000 গুণ করলে 4-এর সাথে এখানে হবে কত 4,000 টাকা। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি 7,000 এবং 4,000 টাকা। আশা করি বোঝাতে পেরেছি। এবার যদি এখান থেকে এক্সপেন্ডিচার দেয়, তো এক্সপেন্ডিচার এখান থেকে 5 মানে 5-এর সঙ্গে 1000 গুণ করে 5,000 করবে না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো রেশিও মেথডের ক্ষেত্রে কিছু একটু রুলস আছে, এই রুলসগুলো মনে যদি রাখতে পারো কষ্ট করে, তাহলে রেশিও মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারো। রেশিও মেথড দেখিয়ে দিলাম, কারণ অনেকের মনের মধ্যে ডাউট থাকবে যে এক্স দ্বারা করাচ্ছি, রেশিও করাচ্ছি না, তো সেই কারণে আমি রেশিও মেথড দেখিয়ে দিলাম। তবে বেস্ট মেথড হলো এক্স ধরে যদি এই টাইপের কোশ্চেন করো, তাহলে যাই দিক না কেন, ব্যয় জানতে চাক বা আয় জানতে চাক বা ওদিকে তোমাদের সঞ্চয়, এখানে যেহেতু দেওয়া আছে কোনো কোনো কোশ্চেনে সঞ্চয় থাকবে না, তো সঞ্চয় জানতে চাক, যেটাই জানতে চাক না কেন ইজিলি বার করতে পারবে। তো দেখো এখান থেকে কিভাবে সলভ করছি। কোনাগুনি গুণ করো, 4 দুগুণ কত হচ্ছে 14x, এখানে 4,000, এখানে 5 4 5 20x, আর 5 দুগুণ 10,000। 14x আর 20x কে এক সাইডে নিয়ে গেলে হয়ে যাচ্ছে কত 6x, আর এখান থেকে 10,000 আর মাইনাস 4,000 হলে হবে কত 6,000। তো এখান থেকেও দেখো কাটাকুটি করলে পেয়ে যাচ্ছ কত 1000। তো এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হয়ে গেল 1000। জানতে চাইছে মাসিক আয় কত, তো মাসিক আয় ধরে নিয়েছিলে 7x আর 4x, তো 7x মানে 7,000 আর 4x মানে 1000 গুণ করলে 4,000। তো এখান থেকেও অ্যান্সার চলে আসলো অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনে চলে আসো, দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে তাদের মজুরির অনুপাত পূর্বের অনুপাতের বিপরীত হয়। তো দেখো এখানে জানতে চাইছে প্রথম ব্যক্তির মজুরি কত, তো এখানে দেখো যত টাকা প্রথম জনের থেকে কমাচ্ছে ঠিক তত টাকাই বাড়াচ্ছে। তো এখানে দেখো রেশিও প্রথমে ছিল 4:3 তাদের মজুরির অনুপাত, এবং এই 9 টাকা বাড়ানো কমানোর ফলে রেশিও কি বলেছে, রেশিও পূর্বের অনুপাতের বিপরীত হয়ে যায়। অর্থাৎ পূর্বে যদি 4:3 থাকে, এখন উল্টো হয়ে যাবে, অর্থাৎ 3:4 হয়ে যাবে। এখানেও তোমরা এদের মাঝখানে ডিফারেন্স চেক করো, ডিফারেন্স দেখো 4 আর 3 এর ডিফারেন্স 1, 3 আর 4 এর ডিফারেন্স 1। সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছ যে আগে যে ব্যক্তি 3 টাকা পেত, এখন সে ব্যক্তি 1 টাকা এক্সট্রা পাচ্ছে, আর আগে যে ব্যক্তি 4 টাকা পেত, এখন সে ব্যক্তি 1 টাকা কম পাচ্ছে। সেটাই দেখো কোশ্চেনে বলেছে যে প্রথম জন, ইনি হলেন প্রথম ব্যক্তি, প্রথম, আর ইনি হলেন সেকেন্ড ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি। তো প্রথম জনের মজুরি কি করছে, 9 টাকা কমাচ্ছে। তো প্রথম জনের মজুরি 9 টাকা কমাচ্ছে, দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়াচ্ছে, অর্থাৎ সেম অ্যামাউন্ট বাড়াচ্ছে। তাই এখানেও দেখতে পাচ্ছ যে রেশিওতে প্রথম জনের 1 ইউনিট কমেছে এবং দ্বিতীয় জনের 1 ইউনিট বেড়েছে, অর্থাৎ এই 1 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত, 9 টাকা বলে দিয়েছে। জানতে চাইছে প্রথম ব্যক্তির মজুরি কত, তো প্রথম ব্যক্তির প্রথমে মজুরি কত ছিল, 4 এর সাথে 9 গুণ করে দাও, কারণ 1 এর ভ্যালু 9 পেয়ে গেছো, 4 9 36 টাকা। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, যদি বলতো দ্বিতীয় ব্যক্তির মজুরি কত, তো দ্বিতীয় ব্যক্তির মজুরিও তোমরা এখান থেকে বার করতে পারতে। এখানে 9 গুণ করে দাও, 3 নং কত 27 টাকা। তো যেটা বার করতে বলবে সেটা তোমরা অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন, একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 401, ছেলে এবং মেয়ের সদস্যের অনুপাত এত, কয়েকজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের কয়জন মেয়ে সদস্য বাড়ালে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2 হবে, তার সংখ্যা হলো। আচ্ছা, ভালো কোশ্চেন। বলছে দেখো এখানে যে ফার্স্টে অনুপাত ছিল 3:1, তারপর কতজন মেয়ে সদস্য বাড়াচ্ছে, কাকে বাড়াচ্ছে, শুধুমাত্র গার্লস বাড়াচ্ছে। আচ্ছা, এখানে ছেলে এবং মেয়ে, বয় এবং গার্লসের রেশিও, বয়েজ এবং গার্লসের রেশিও কত, প্রথমে ছিল 3:1,
এবার বাড়াচ্ছে কি, গার্লসের সংখ্যা বাড়াচ্ছে। তো গার্লসের সংখ্যা বাড়ানোর ফলে রেশিও এসে দাঁড়াচ্ছে কত, 3:2। রেশিও কত দাঁড়াচ্ছে, 3:2। তো এখান থেকে খেয়াল করো যে সংখ্যা বাড়িয়েছে কার, সংখ্যা বাড়িয়েছে মেয়েদের। তাহলে মেয়েদের সংখ্যা চেঞ্জ হবে, ছেলেদের সংখ্যা সেম আছে, আগে যতজন ছেলে ছিল এখনো ততজন ছেলে আছে। তো আগেও 3জন ছেলে ছিল, এখনো 3জন ছেলে আছে, সুতরাং রেশিও কিন্তু আমার এখানে ইকুয়াল করা আছে। রেশিও ইকুয়াল করার দরকার নেই। যদি ছেলেদের সংখ্যা রেশিওতে আলাদা আলাদা থাকতো তখন আমার ছেলেদের সংখ্যাকে সমান করতে হতো, কারণ ছেলের সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র মেয়ের সংখ্যার পরিবর্তন হয়েছে। তো এখান থেকে ছেলের সংখ্যার দুটোই সমান আছে, তো মেয়ের সংখ্যার পরিবর্তন কত হয়েছে, 1 থেকে 2 হয়েছে, অর্থাৎ কত বেড়েছে, 1 বেড়েছে। এবার এখান থেকে বলছে যে দেখো যে আচ্ছা এখানে একটু ভুল আছে, এখানে একটা কেটে দাও। এখানে যে টোটাল ক্লাবের টোটাল সদস্য সংখ্যা ছিল 40, তো 3 এখানে রেশিওতে আমি যদি দেখি তাহলে 3 আর 1 যোগ করলে টোটাল সদস্য সংখ্যা কত হচ্ছে, টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 4। তো 4 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে কত, 40, অর্থাৎ কত গুণ, 10 গুণ। তাহলে 1 এর ভ্যালুও হয়ে যাবে 10 গুণ। তাহলে 10 জন মেয়ের সংখ্যা কি করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। দুটো সংখ্যার অনুপাত 2:3 অনুপাতে আছে, দুটি সংখ্যা 2:3 অনুপাতে আছে। যদি উভয় সংখ্যা থেকে যথাক্রমে 12 বিয়োগ করা যায় তাহলে সংখ্যা দুটোর অনুপাত দাঁড়ায় 5:8। তাহলে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটো কত? আচ্ছা এখানে তোমরা অপশন টেস্ট করতে পারো। সবার প্রথমে সংখ্যা দুটোর রেশিও তোমরা এখান থেকে চেক করতে পারো। 16:24, তো 8 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 3 8 24, 2:3 হতে পারে। এখান থেকে অপশন টেস্ট করে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 27 56, সুতরাং অপশন বি হবে না। অপশন সি তে দেখতে পারো, এখানে 9 12 108, 6 12 72, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 3কে 9। আচ্ছা এটাও হতে পারে। আর এখানে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 দুগুণ 8, 5 12, তো অপশন ডি হবে না। তো দুটো অপশন তো এখান থেকে সবার প্রথমে এলিমিনেট হয়ে গেল। এবার পড়ে থাকলো যে অপশন এ এবং অপশন সি এর মধ্যে, অপশন এ এবং অপশন সি। তাহলে অপশন বি এবং অপশন ডি এলিমিনেট হয়ে গেল। অপশন সি অপশন ডি এর মধ্যে এবার চেক করো যে 12 বিয়োগ করে দেখো। তো এখান থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে, 60। এখান থেকে যদি 12 বিয়োগ করে দাও তাহলে 8 আর 4 মানে 96 আসছে। এখানে কাটাকুটি করো, 6 10 কে কত হচ্ছে 60, 6 16 96, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5, তো 5:8 এটা স্যাটিসফাই করে যাচ্ছে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। এখান থেকে 12 বিয়োগ করলে হবে কত, 4, 12 বিয়োগ করলে হবে 12। এখান থেকে রেশিও দেখো কাটাকুটি করলে 1:3 আসছে, 5:8 রেশিও আসছে না, তো অপশন নাম্বার এও এখান থেকে কেটে গেল। তো এইভাবে অপশন টেস্ট করেও কোশ্চেনটা করতে পারো। আর অ্যাকচুয়াল প্রসেস যেটা, সেই প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দুটো মেথডই তোমাদের জানা থাকলো, সব থেকে বেস্ট হলো অপশন টেস্ট করে নেবে, চটজলদি দেখবে অ্যান্সার চলে আসবে। তো 2:3 অনুপাত প্রথমে ছিল, তারপর কি বলেছে যে উভয় সংখ্যা থেকে যদি 12 বিয়োগ করা হয় তাহলে কি হবে, 5:8 হবে। রেশিও কত হবে, 5:8 হবে। এবার দেখো 2 আর 3 এর ডিফারেন্স কত, 1, 5 আর 8 এর ডিফারেন্স হলো 3। তো ডিফারেন্সটাকে আমাদের সেম করতে হবে। তো নিচের ডিফারেন্স দিয়ে ওপরটাকে গুণ করো, ওপরের ডিফারেন্স দিয়ে নিচেরটাকে গুণ করা না করা সমান, কারণ ওপরের ডিফারেন্স 1, তো 1 দিয়ে গুণ করা না করা সমান, সেই কারণে গুণ করছি না। তো এখানে গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণ 6, 3 3কে 9 হয়ে যাচ্ছে নতুন রেশিও। এবার দেখো 6 থেকে 5 কত কমলো, 1 কমলো। 9 থেকে 8 কত কমছে, 1 কমছে। এই 1 এর ভ্যালুই দেখো বলে দিয়েছে যে কত কমেছে, 12 বিয়োগ করা হয়েছে। জানতে চাইছে সংখ্যা দুটো কি হবে, তো একটা সংখ্যা হবে 12 দিয়ে গুণ করো, 6 12 কত হচ্ছে 72, আর 9 12 108। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, x is to y এর ভ্যালু এখানে বলা আছে কত, 2
1 জানতে চাইছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত। তো এই টাইপের কোশ্চেন যখনই দেবে তখনই কি করবে, এক্স এর মান যেটা সেটা এক্স এর মানের জায়গায় লিখবে, আর ওয়াই এর ভ্যালু যেটা সেটা ওয়াই এর মানের জায়গায় লিখবে, অর্থাৎ এক্স এর মান 2, ওয়াই এর মান 1। তো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস ওয়াই এর স্কোয়ার 1 এর স্কোয়ার মানে 1 বাই 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4 প্লাস ওয়াই এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তো 4 প্লাস 1। তো এখান থেকে দেখো ইজিলি রেশিও পেয়ে গেলে 3:5, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন 126 টাকা। এই যে কোশ্চেনগুলো করানো হচ্ছে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটাই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যা এসেছে সেখান থেকে তোমাদের আমি রাখার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের এক্সাম লেভেলে কেমন ধরনের কোশ্চেন আছে সেটা কিন্তু এই ক্লাসের মধ্যেই তোমাদের টোটালটা কভার হয়ে যাবে। যদি এই ক্লাস তোমরা কভার করতে পারো, যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে, তো ডাব্লিউবিপির এবং কেপি এর এবং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বলো বা গ্রুপ ডি বলো, কোনো এক্সামে তোমাদের এখান থেকে এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না। এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন কমন পাবে। কমন পাওয়ার অর্থ এমনটা আবার তোমরা ভেবে বসো না যে একদম হুবহু আসবে, জাস্ট ডাটাটা হয়তো চেঞ্জ হয়ে আসলো কিন্তু কনসেপ্ট কিন্তু সেম থাকবে। দেখো এখানে 28 নম্বর কোশ্চেনে কি বলছে, 126 টাকা প্রতি কেজি এবং 135 টাকা প্রতি কেজি মূল্যের দুটো চা তৃতীয় প্রকার একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি এত টাকা করে হয়, তবে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত। ভালো কোশ্চেন। তো আমি এখানে ধরে নিচ্ছি তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজি মূল্য আমি ধরে নিচ্ছি এক্স টাকা পার কেজি, এক্স টাকা পার কেজি করে তৃতীয় প্রকার চায়ের মূল্য। তো এখানে রেশিও বলে দিয়েছে কোন অনুপাতে মেশাতে হবে, 1:1:1। তো আমি ধরে নিচ্ছি প্রথম প্রকার চা 1 কেজি নেব, দ্বিতীয় প্রকার চা 1 কেজি, আর তৃতীয় প্রকার চা 2 কেজি নিয়ে এই চাগুলোকে আমি মেশাবো। তো এখানে প্রথম প্রকার চায়ের প্রতি কেজি মূল্য কত, 126 টাকা, তাহলে 1 কেজির মূল্য এর সাথে 1 গুণ করছি। দ্বিতীয় প্রকার চায়ের প্রতি কেজির মূল্য 135 টাকা, যদি আমি 1 কেজি নিই তাহলে 135 টাকা। আর তৃতীয় প্রকার চা আমি নেব কত কেজি, 2 কেজি, এবং তৃতীয় প্রকার চায়ের মূল্য পার কেজি মূল্য এক্স টাকা আমি ধরে নিয়েছি, এবং 2 কেজি নিলে দাম হবে এত টাকা। তাহলে টোটাল দাম কত হবে, এইটাকে যোগ করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টোটাল দাম। তো এখানে দেখো এই প্রতিটা চা, এই যদি এই মিশ্রিত চায়ের মূল্য প্রতি কেজি 153 টাকা হয়, তাহলে এই যে চায়ের দামটা হলো টোটাল কত কেজি চায়ের দাম হলো, 1 কেজি, কত কেজি চায়ের দাম হলো এখান থেকে দেখো 1 কেজি, 1 কেজি, 2 কেজি, আর এই 2 কেজি কত হলো 4 কেজি। তাহলে 4 কেজি চায়ের দাম হলো টোটাল এত। তাহলে 1 কেজি চায়ের দাম কত হবে, 4 দিয়ে এখানে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 1 কেজি চায়ের দাম, এবং সেই 1 কেজি চায়ের দাম দেখো কোশ্চেনে বলে দিয়েছে মিশ্রিত চায়ের মূল্য 153 টাকা। এবার এখান থেকে ক্যালকুলেট করো, 126 আর 135 যোগ করো, এখান থেকে 6 আর 5 11, 1 হাতে 1, 3 আর 2 5, আর 1 6, 1 1 2, 261 প্লাস 2x, আর 4 যদি এর সাথে দিকে গুণ হয়ে যায়, 4 15 60, 600, আর 3 4 12, 612 টাকা। তাহলে 2x সমান সমান হচ্ছে 612 থেকে 261 বিয়োগ করে দাও, 1, 11 থেকে 6 বাদ গেলে 5, হাতে 1 3, 351 টাকা। x দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 351/2, 17 দুগুণ 34, 1 11 হচ্ছে, 5 দুগুণ 10, 175.5। অপশন নাম্বার এ 175.50 টাকা এর সঠিক অ্যান্সার হবে 28 নম্বর কোশ্চেনে। তো 28টা কোশ্চেন হয়ে গেল। আশা করি ক্লাস ভালো লাগছে। যদি ক্লাস ভালো লেগে থাকে এবং যদি বুঝতে পারো তো অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। চলে আসো পরের কোশ্চেন, দুটো সংখ্যার অনুপাত 6:13। আর বেশি কোশ্চেন নেই, আর 5টা 6টার মতো কোশ্চেন আছে।
আর হার্ডলি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো দেখো এখানে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 6:13, তাদের লসাগু এত হলে সংখ্যা দুটোর যোগফল কত। তো সংখ্যা দুটো আমি যদি ধরে নিই, একটা সংখ্যা হলো 6x আর একটা সংখ্যা হলো 13x, তাহলে এদের লসাগু কত হবে। তো সিম্পলি ভেবে দেখো যে ছোটবেলায় যদি বলা হতো যে 6x আর 13x এর লসাগু কত হবে, তো আমরা এইভাবে লিখে x কমন নিতাম, 6/13। তো লসাগু কত হবে, এলসিএম কত হবে, এলসিএম হবে x ইন্টু 6 ইন্টু 13, 6 13 78x। তো এখান থেকে ডাইরেক্টলি আমরা লিখবো যে এদের এলসিএম কত হবে, এলসিএম হবে x ইন্টু 6 ইন্টু 13। 6 13 78 লেখার কোনো দরকার নেই, কারণ আমি জানি এদিকে কাটাকুটি করতে হবে। তো এখানে এলসিএম এর ভ্যালু 312 বলা আছে, 6 দিয়ে কাটলে 5 6 30, 6 দুগুণ 12, 13 দিয়ে কাটলে 4 13 52। তো x এর ভ্যালু পেয়ে গেলে কত, x এর ভ্যালু পেয়ে গেলে 4, এবং এই x টাই হয়ে যাবে কি, x টাই যদি এখানে জানতে চাইতো যে গসাগু কত, তো অ্যান্সার লিখতাম যে গসাগু অর্থাৎ HCF হবে কত, 4। কারণ যেটা কমন থাকে দুটো সংখ্যার মধ্যে সেটাকেই বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এখানে x এর ভ্যালু কত আসলো, x এর ভ্যালু 4, অর্থাৎ গসাগু 4। কিন্তু এখানে জানতে চাইছে সংখ্যা দুটোর যোগফল কত। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হবে, 6x প্লাস 13x সমান সমান 19x হয়ে যাবে যোগফল। x এর ভ্যালু তুমি পেয়ে গেছো, তো 19 ইন্টু 4, 4 19 কত হবে, 76 76। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, পুরুষ সদস্য সংখ্যা হবে। আচ্ছা, বলছে ক্লাবে মেল সদস্য কিছু জন আছে, ফিমেল সদস্য কিছু জন আছে, তার অনুপাত বলে দিয়েছে 5:6 বলে দিয়েছে। বলছে যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে, 22 জন ফিমেল যদি ক্লাব পরিত্যাগ করে, তাহলে এদের অনুপাত উল্টে যাবে, অনুপাত হবে 6:5 হয়ে যাবে। তাহলে পুরুষ সদস্যের সংখ্যা কত। তো পুরুষ সদস্য প্রথমে যতজন ছিল পরবর্তীতেও ততজন আছে, চেঞ্জ হয়নি, কিন্তু এখানে রেশিওতে দেখতে পাচ্ছি এক জায়গায় আছে 5, এক জায়গায় আছে 6। তো সংখ্যা দুটোকে আমাদের সেম করতে হবে। তো সংখ্যা দুটোকে সেম করার জন্য প্রথমটার সঙ্গে আমরা 6 দ্বারা গুণ করব এবং দ্বিতীয়টার সঙ্গে আমরা 5 দ্বারা গুণ করব। গুণ করার ফলে এখানে দেখতে পাচ্ছি 5 6 কত 30, 30 হয়ে যাচ্ছে মেল এবং ফিমেল হচ্ছে 36, এবং দ্বিতীয় রেশিও থেকে 5 6 30টা হলো মেল এবং 5 5 25টা হলো কি ফিমেল। তাহলে আগে যতগুলো মেল ছিল এখন ততগুলো মেল আছে, তো এখানে মেলের রেশিও সেম হয়ে গেছে। তো ফিমেলের ঘাটতি কতটা হচ্ছে রেশিওতে, 36 থেকে 25 হচ্ছে, অর্থাৎ 11 জনের ঘাটতি হচ্ছে। তো অনুপাতে 11 জনের ভ্যালু কত, 11 জনের ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে 22 জন, অর্থাৎ কত গুণ, 2 গুণ। এবার এখানে বলছে পুরুষ সদস্য সংখ্যা কতজন হবে, তো 2 দিয়ে এখানে একের ভ্যালু 2 পেয়েছি, তো 2 দিয়ে এখানে গুণ করে দিলে 30 দুগুণ 60, তো পুরুষ সদস্যের সংখ্যা হবে 60 জন। অপশন নাম্বার সি। পরের কোশ্চেন চলে আসো, একটি বক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা এত হলে মূল্যের অনুপাত কত হবে। একদম ইজি কোশ্চেন। 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, কয়েনের অনুপাত কি বলে দিয়েছে, 2:3:5 বলে দিয়েছে কি কয়েনের অনুপাত। এদের মূল্যের অনুপাত অর্থাৎ ভ্যালুর অনুপাত কত সেটা বার করতে বলেছে। তো 1 টাকার কয়েন যদি দুটো থাকে তাহলে কত টাকা আছে তোমার কাছে, 2 টাকা আছে। 50 পয়সার কয়েন যদি 3টে থাকে তাহলে কত টাকা আছে তোমার কাছে, 1.5 টাকা আছে। আর এদিকে 25 পয়সার কয়েন যদি তোমার কাছে 5টা থাকে তাহলে তোমার কাছে কত টাকা আছে, 1 টাকা 25 পয়সা আছে। আচ্ছা, প্রত্যেকটার সাথে যদি আমি 100 গুণ করি তাহলে এখানে হচ্ছে কত, 100 যদি আমি গুণ করে দিই, আচ্ছা 100 গুণ করতে হবে না, এখান থেকে 10, এখান থেকে 100, আর সব থেকে বেটার হলো 100ই গুণ করি, 100 গুণ করে দিই তাহলে চট জলদি চলে আসবে। প্রত্যেকের সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে হচ্ছে 200, এখান থেকে
150 আর এখান থেকে 125, কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 8 25, 25 দিয়ে কাটলে 6 25 আর 5 25, 8 6 5 কোন অপশনে আছে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ এবং জলের অনুপাত এত, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে? আচ্ছা, কি মেশাচ্ছে সেইটা ভালোভাবে খেয়াল করবে। এই মিশ্রণে আর কত লিটার জল মেশাচ্ছে? কি মেশাচ্ছে? জল মেশাচ্ছে। দুধ কিন্তু আগে যা ছিল এখনো সেম আছে। তো দেখো আগে অনুপাত কত ছিল মিল্ক এবং ওয়াটার? তো আগে অনুপাত ছিল 10:3, এখন অনুপাত এসে দাঁড়াচ্ছে জল মেশানোর পরে 8:5। তো এখানে সব সময় কি দেখতে হবে, যেটা মেশাচ্ছে সেটা ছাড়া অন্য যে কম্পোনেন্টটা আছে সেটার ভ্যালু কিন্তু সেম থাকবে। কারণ দুধ কিন্তু আগে যা ছিল এখনো সেম আছে, কিন্তু রেশিওতে চেঞ্জেস আছে, তো রেশিওতে আমাদের সেম করতে হবে। তো রেশিওতে দেখো এখানে দুধের ভ্যালু আছে কত? 10, এখানে আছে 8, তো 8 আর 10 এর এলসিএম নিয়ে নাও, 8 এবং 10। তো 8 এবং 10 এর এলসিএম 40 হবে। এখান থেকে তোমরা এলসিএম বার করতে পারো, 2 দিয়ে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 4 5 20, 40। তো একে গুণ করো 4 দ্বারা, তাহলে 40 হয়ে যাচ্ছে, আর একে গুণ করো 5 দ্বারা, তাহলে দেখো 40 হয়ে যাচ্ছে। তো এখান থেকে নতুন মিল্ক এবং ওয়াটারের রেশিও পাবো, 4 10 কে 40, 3 4 12, আর 5 8 40, আর 5 5 কত? 25। তাহলে 12 থেকে 25 হয়েছে। আগে ছিল 12 লিটার জল, এখন 25 হয়েছে অনুপাতে। তাহলে কত বেড়েছে? বেড়েছে এখানে 13 ইউনিট জল বেড়েছে। এই 13 ইউনিটের ভ্যালু, আর 13 ইউনিটের ভ্যালু কত সেটা এখান থেকে বার করতে হবে। আচ্ছা, টোটাল ভ্যালু এ দেখো এখানে বলা আছে যে 65 লিটার জল মিশ্রিত দুধে। তো এই 65-র ভ্যালু কিন্তু কখনোই প্রথম রেশিও থেকে বার করতে যাবে না। রেশিও যখন একবার চেঞ্জ হয়ে যাবে তখন আমাদের প্রথমের ভ্যালু হবে কি? 40:12। তো 40 আর 12 অনুপাত যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 52। অনুপাতে 52-র ভ্যালু দেখো বলে দিয়েছে কত? 65 লিটার। 13-র ভ্যালু বার করতে হবে। তো 52-র ভ্যালু 65 লিটার, একের ভ্যালু 65/52, 13-র ভ্যালু কত? তো এখান থেকে কাটাকুটি করো, 65 13 দিয়ে কাটলে 4 13 52, আর 4 15 60, 4 16 64, 16 পূর্ণ 1/4 লিটার, 16 পূর্ণ 1/4 লিটার। কোন অপশন আছে? অপশন এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যে কত লিটার জল মেশাতে হবে? 16 পূর্ণ 1/4 লিটার জল মেশাতে হবে। পরের কোশ্চেন, দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশানো হলো, যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, তাহলে মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত? ভালো কোশ্চেন বলেছে। দুধের সাথে, ভালো কোশ্চেন বলছে, দুধের সাথে জল মেশাচ্ছে কোন অনুপাতে? 5:1 অনুপাতে। দুধের সাথে মিল্ক এবং ওয়াটার মেশাচ্ছে কোন অনুপাতে? 5:1 অনুপাতে মেশাচ্ছে। বলছে যে প্রতি লিটার দুধের দাম যদি 12 টাকা হয়, তাহলে মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম কত টাকা হবে? তো সেই ব্যক্তি, আমি এখান থেকে ধরে নিচ্ছি সেই ব্যক্তি 5 লিটার দুধ কিনেছিল কত টাকায়? 5 লিটার দুধ, সেই ব্যক্তি 5 লিটার দুধ কেনে কত কত টাকা করে পার লিটার? 12 টাকা করে পার লিটার। তাহলে 5 লিটার দুধ যদি সে কেনে এবং 12 টাকা পার লিটার যদি দুধের দাম হয়, তাহলে টোটাল কত টাকা তার খরচা হলো? 5 12 60 টাকা তার খরচা হলো। এখন এই দুধের সাথে সে 1 লিটার জল মিশিয়ে সে মিশ্রিত যে দুধ, সেই মিশ্রিত দুধের পরিমাণ এখন সে কত করছে? মিশ্রিত দুধের পরিমাণ এখন হয়ে যাচ্ছে 5 আর 1 যোগ করলে 6 লিটার হয়ে যাচ্ছে মিশ্রিত কম্পোনেন্টের পরিমাণ। তো মিশ্রিতের পরিমাণ হয়ে যাচ্ছে 6 লিটার, কিন্তু এই 6 লিটারের ভ্যালু কত? কারণ জল কিনতে তার পয়সা লাগেনি। তো 6 লিটারের ভ্যালু এখন 1 লিটার জল মেশানোর পরেও সেই 6 লিটারের ভ্যালু 60 টাকা। তাহলে এখন 1 লিটারের ভ্যালু কত এসে দাঁড়াচ্ছে? তো 60 কে 6 দিয়ে ভাগ করো, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 10 টাকা।
10 টাকা এর অ্যান্সার হবে অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। 1 টাকা, আধুলি, সিকি মিলিয়ে মোট 700টি মুদ্রা আছে। 700টি মুদ্রা আছে। টাকা, আধুলি ও সিকি মূল্যের মোট মূল্যের অনুপাত এত, তো টাকার মুদ্রার সংখ্যা কত? তো 1 টাকা আছে, আধুলি মানে 50 পয়সা, আর সিকি মানে 25 পয়সা। তো দেখো এদের টোটাল মুদ্রার সংখ্যা, কয়েনের সংখ্যা বলে দিয়েছে 700টা। মোট মূল্যের রেশিও বলে দিয়েছে, ভ্যালুর রেশিও বলে দিয়েছে কত? 2:3:5। কয়েনের রেশিও ইজিলি পেয়ে যাবে যে 1 টাকার কয়েন যদি 1 টাকার কয়েনে যদি 2 টাকা তোমার কাছে থাকে, তাহলে কতগুলো 1 টাকার কয়েন আছে? দুটো 1 টাকার কয়েন আছে। যদি 50 পয়সার কয়েনে তোমার কাছে 3 টাকা থাকে, তাহলে কতগুলো কয়েন আছে? 50, 3 দুগুণ 6টা কয়েন আছে। আর যদি 25 পয়সার কয়েনে তোমার কাছে যদি 5 টাকা থাকে, তাহলে তোমার কাছে কতগুলো 25 পয়সার কয়েন আছে? তাহলে অবভিয়াসলি 1 টাকা মানে 4টে কয়েন, 4টে 25 পয়সার কয়েন, তাহলে 5 টাকা মানে 4 5 20টা 25 পয়সার কয়েন আছে। এখান থেকে কাটাকুটি যাচ্ছে, 2 1 কে 2, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, আর 2 দিয়ে কাটলে 10। যোগ করো, 10 আর 3 13, আর একে হচ্ছে কত? 14। তো 14 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? 700। 14 এর ভ্যালু কত বলে দিয়েছে? 700, অর্থাৎ 50 গুণ। জানতে চাইছে টাকার মুদ্রার সংখ্যা, মানে 1 টাকার মুদ্রার সংখ্যা, কয়েনের সংখ্যা কটা? তো এখানে 50, একের ভ্যালু 50 পেয়ে গেছো, তো এখান থেকেও হয়ে যাচ্ছে কটা? টাকার মুদ্রার সংখ্যা 50টা। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন, 35 নাম্বার কোশ্চেন। বলছে এ ও বি এর বার্ষিক আয়ের অনুপাত বলে দিয়েছে 5:4। আচ্ছা, এই টাইপের কোশ্চেন অলরেডি করিয়েছি আজকের ক্লাসে। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে গেলাম। অ্যান্সার কি আসবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস কেমন লাগলো ক্লাসটাকে সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তো ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিপি বা কেপি বা স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি বা পিএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।